আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে। আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা চ্যাপ্টারটার ওয়ান শট সিকিউর পার্ট 2 হবে এটা। আমরা এর আগে ফার্স্ট পার্টে আপেক্ষিক তত্ত্ব নিয়ে ইন ডিটেলস আলোচনা করেছিলাম, রাইট? এখানে আমরা এই টপিকগুলো নিয়ে ডিসকাস করব। এক্স রে প্রোডাকশন, তারপর ফটোইলেকট্রিক ক্রিয়া, কম্পটন ক্রিয়া, ডি ব্রগলির সমীকরণ, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। আমি একদম টপ টু বটম বলা যায় ফুল ডিসকাস করব, হ্যাঁ, একদম সিকিউ সব কিছু। সো আশা করি কোনো প্রবলেম থাকবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, শুরু করি তাহলে। দেখো, এক্স রে, আমরা প্রথমে এক্স রে নিয়ে কথা বলবো। এক্স রে করোনায় এমন ব্যক্তি পাওয়া মুশকিল, বা এক্স রের যে ব্যবহার সেটা আমরা সবাই মোটামুটি অবগত। হ্যাঁ, এমন কোনো কাজ নাই যেখানে আমরা এক্স রে এখন ব্যবহার করি না। সো দেখি এক্স রেটা কীভাবে প্রডিউস করা হয়। এক্স রে প্রডিউসের জন্য এরকম একটা বিষয় জড়িত। দেখো, একটা কাঁচ নলে মূলত এই কাজটা করা হয় এরকমভাবে। একটা কাঁচ নল তুমি যদি নাও, এটাকে কুলিশ নল বলে। কুলিশ নল, কুলিশ নল একটু করে দেখাচ্ছি আমি। এই পরীক্ষাটা করেন রনজেন। এই রনজেন হচ্ছে প্রথম সায়েন্টিস্ট যে নোবেল প্রাইজ পায়। সো ওকে, আমরা একটা টিউব ড্র করি। এরকম একটা টার্গেট থাকে। এরকমভাবে। আচ্ছা, এটাকে আমরা বিভব পার্থক্য প্রয়োগ করা হয়, কুলিশ নল বলা হয় এটাকে। সো একটু দেখি এটা কীভাবে করা হয়। আমরা মোটামুটি এই টপিকগুলো একটু মুছে দিচ্ছি যাতে তোমাদের একটু বোঝার সুবিধা হয়। দেখো, এখানে হাই ভোল্টেজ প্রয়োগ করা হয়। এখানে একটা ফিলামেন্ট আছে, ফিলামেন্ট আমরা এভাবে ড্র করি সেটা। আচ্ছা, ফিলামেন্ট আর একটা সাইডে করা যায়। আচ্ছা, এরকমভাবে একটা ফিলামেন্ট আছে। ওকে, এরপর দেখো এখানে বিভব পার্থক্য প্রয়োগ করা হয়। সো এখানে আমরা ব্যাটারি ইউজ করব। ওকে, কুলিং সিস্টেম আছে এখানে, মাইনাস প্লাস। আচ্ছা, কতগুলো মাইনাস প্লাস দিয়ে দরকার নেই, একটা মাইনাস, একটা প্লাস, একটা মাইনাস, একটা প্লাস, এভাবে দিলে হয়। আচ্ছা, সো দেখো আমরা মোটামুটি কাঙ্ক্ষিত ফিগার ড্র করে ফেলেছি। আচ্ছা, ইয়েস। তো এটা হচ্ছে কি অ্যানোড, এটা তার্কের ধাতব পাত, অ্যালুমিনিয়াম বা মোলিবডেনাম ধাতুর একটা পাত ইউজ করা হয়, খুব ইজি। এটা হচ্ছে প্লাস, আর এটা হচ্ছে ক্যাথোড, ফিলামেন্ট এফ। হ্যাঁ, আচ্ছা, দেখো এটা খুবই ইজি বিষয়। সেটা হচ্ছে এখানে হাই ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়। ধরো একটা সার্কিট যদি ড্র করি আমি, এরকম খেয়াল করো, মাইনাস টু প্লাস, একটা বাল্ব লাগাই, বাল্ব জ্বলবে, মনে করো রেজিস্ট্যান্স দিতে পারো, অসুবিধা নেই। আচ্ছা, বেসিক্যালি আমরা রেজিস্ট্যান্স দিতে হবে এমন কোনো কথা নেই। আচ্ছা, মাইনাস টু প্লাস। সো আমরা যখন স্বাভাবিকভাবে তুমি যখন 10 ভোল্ট দিবা, এখানে ইলেকট্রন কোন দিকে যাবে এটা একটা বিষয় মনে রাখবা। ইলেকট্রন প্রবাহ হয় মাইনাস টু প্লাস, আর বিদ্যুৎ প্রবাহ আমরা ধরি প্লাস টু মাইনাস। তাহলে মূল বিষয়টা কিন্তু ইলেকট্রন কোন দিকে প্রবাহিত হচ্ছে এটা। হ্যাঁ, সো তুমি যদি এখানে 10 ভোল্ট অ্যাপ্লাই করো, তাহলে ইলেকট্রন যে স্পিডে মুভ করবে, এখানে তো ইলেকট্রন আছে, রাইট? তার মধ্যে ইলেকট্রন আছে। ইলেকট্রন যে স্পিডে মুভ করবে, তুমি যদি 20 ভোল্ট দাও, আরও স্পিডে ইলেকট্রন কী করবে, মুভ করবে। হ্যাঁ, তো তুমি যদি 20 ভোল্ট অ্যাপ্লাই করো, তাহলে ইলেকট্রন আরও স্পিডে যাবে। মোর ভোল্টেজ উইল গিভ মোর পাওয়ার, আমরা যেটা বলি। সো ভোল্টেজ যত বেশি অ্যাপ্লাই করবে, ইলেকট্রনের স্পিড তত বাড়বে। হ্যাঁ, সো এখানে হাই ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়। এক্স রে অ্যাকচুয়ালি দুই ধরনের, একটা হচ্ছে হার্ড এক্স রে, একটা হচ্ছে সফট এক্স রে, আমরা দেখাবো একটু পরে। সো এখানে একটা ফিলামেন্ট আছে, আর এখানে একটা ফিলামেন্ট, একটা এটা হচ্ছে কি আমাদের ক্যাথোড। সো এটা নেগেটিভ এন্ড, এটা পজিটিভ এন্ড। এখানটা ধাতুর পাত রাখা হয়, সম্পূর্ণ কাজটা করা হয় একটা কাঁচ নলে। হ্যাঁ,
কাছে এরকম একটা কাছের টিউবে, যেটাকে আমরা কুলিজ টিউব বলি বা তড়িৎক্ষরণ নল বলা হয়। দুটো নাম আছে, এটা কুলিজ নল আরটা, অথবা এটাকে আমরা তড়িৎক্ষরণ নলও বলে, তড়িৎক্ষরণ নল। আচ্ছা, এখন যখন হাই ভোল্টেজ অ্যাপ্লাই করা হয় তখন কি হয়, জাস্ট এখানে খেয়াল করে ফিলামেন্ট থেকে ইলেকট্রন বের হয়। এখানে কুলিং সিস্টেম আছে, যেহেতু 10 থেকে 20,000 ভোল্ট ক্ষেত্র বিশেষে 30 থেকে 40,000 ভোল্টেজ অ্যাপ্লাই করা হিউজ ভোল্টেজ, সেখানে হিউজ হিট প্রডিউস হয়, এটার জন্য কুলিং সিস্টেম আছে। আমি ডিটেলস এখানে দেখাচ্ছি না, কুলিং সিস্টেম আছে। সো আমি মূল পয়েন্টটা বলি, সেটা হচ্ছে এরকম, এখান থেকে যখন হাই স্পিডের ইলেকট্রন যখন মুভ করে, হাই স্পিড ইলেকট্রন যখন মুভ করবে, মনে রাখবো ভোল্টেজ যত বেশি অ্যাপ্লাই করবে ইলেকট্রনের স্পিড তত বেশি হবে। সো যখন হাই স্পিডের ইলেকট্রন এখানে আঘাত করে, এটা হচ্ছে একটা ধাতব পাত, বিশেষ করে এখানে মোলিবডেনাম নামক একটা ধাতু ইউজ করা হয়, মোলিবডেনাম ধাতু ইউজ করা হয়, অন্য ধাতু ইউজ করা হয়, মোলিবডেনামটা বেশি ব্যবহার করা হয়। মোলিবডেনাম ধাতু যখন ইউজ করা হয়, তো এখানে এই টার্গেটকে যখন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখা হয়, এর আঘাত করলে এখান থেকে একটা বিকিরণ বের হয়, অদৃশ্য বিকিরণ, এটা কিন্তু দেখা যায় না। হ্যাঁ, এই পরীক্ষাটা প্রথম করানো হচ্ছে রন্টজেন, সায়েন্টিস্ট WC রন্টজেন। সো রন্টজেন সংক্ষেপে আমরা বলি রন্টজেন। এই রন্টজেন 1895 সালে এই পরীক্ষাটা করেন, এবং প্রথম সায়েন্টিস্ট রন্টজেন, যিনি ফিজিক্সের নোবেল প্রাইজ পান 1901 সালে বলা। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। এখান থেকে একটা বিকিরণ বের হয় যেটা হচ্ছে এক্স-রে। সো এটা আমাদের বডি ভেদ করে চলে যেতে পারে। হ্যাঁ, সো এখানে কয়েকটা বিষয় জড়িত, সেটা হচ্ছে কি সফট এক্স-রে, একটা হচ্ছে হার্ড এক্স-রে। ধরো আমরা যেমন ছোটোখাটো এক্সপেরিমেন্টের জন্য যেগুলো এক্স-রে করি, যেমন মনে করো দাঁতের এক্স-রে, ছোটো একটা ফ্র্যাকচার হয়েছে মনে করো, তাহলে এখানে যে এক্স-রেটা ইউজ করে এটা হচ্ছে সফট এক্স-রে। আর মনে করো কঠিন এক্সপ্রে হচ্ছে কি, হার্ড এক্সপ্রে হচ্ছে কি, যেখানে আমাদের মোটামুটি বিপুল পরিসরে এই কাজটা করা হয়। যেমন অনেক সময় তোমরা দেখবা বিমানবন্দরের ক্ষেত্রে, সিকিউরিটি চেকের ক্ষেত্রে এক্সট্রা করে সবাইকে নিয়ে যাওয়া হয়। এখানে কাউকে সন্দেহ হয়েছে তখন তাকে নিয়ে যাওয়া হয়, তখন পেটের ভিতরে কী আছে সব কিছু একদম বের করা যায়। হ্যাঁ, অনেক ব্যাপার আছে। সো আমরা কোন পারপাসে কোনটা ইউজ করছি এটা একটা বিষয়। যদি আমরা হার্ড এক্সরে ইউজ করে ভোল্টেজ বেশি অ্যাপ্লাই করতে হবে, সফট এক্সরের ক্ষেত্রে ভোল্টেজ কম অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। সো এখান থেকে ইলেকট্রন যখন আঘাত করে, দ্রুতগামী ইলেকট্রন যখন এখান থেকে আঘাত করে, তখন যে বিকিরণটা বের হয় এটার নাম হচ্ছে এক্সরে। সো খেয়াল করো, তো ইলেকট্রনের গতিশক্তি, আমরা এমনি গতিশক্তিকে কি বলি, AK = ½ mv², রাইট, ½ mv²। কিন্তু আমরা যখন ইলেকট্রিসিটির ক্ষেত্রে বলবো, তখন গতিশক্তিকে, ইলেকট্রনের গতিশক্তিকে EV দ্বারা প্রকাশ করা হয়। EV, ইলেকট্রনের চার্জ 1.6 × 10⁹ কুলম্ব, আর V মানে ভোল্টেজ। সো এখানে কত ভোল্ট অ্যাপ্লাই করা হলো এটা। সো খেয়াল করো, যেহেতু এখানে আমরা একটু দেখি, সেটা হচ্ছে কি ইলেকট্রনের যে এনার্জি, ইলেকট্রনের যে গতিশক্তি EV, ইলেকট্রন ভোল্টটা কিসে কনভার্ট হচ্ছে, এটা এক্সরে উৎপন্ন হচ্ছে, এক্সরে। তো এক্সরে তো অ্যাকচুয়ালি একটা তড়িৎচুম্বকীয় বিকিরণ, রাইট। আমরা যত রকম তড়িৎচুম্বকীয় বিকিরণ আছে সবার কোনো নাম হচ্ছে ফোটন। সেটা আলোর কণা হোক, ইউভি রশ্মির কণা হোক, IR রশ্মির কণা হোক, মাইক্রোওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যত কিছু আছে, কসমিক রে, ঠিক আছে, অতিবেগুনি রশ্মি, অবলোহিত রশ্মি, দৃশ্যমান, যেগুলো বলো, এক্সরে বলো, সব কিছুর আলোর কণার নাম হচ্ছে ফোটন। আর এই ফোটনের শক্তি হচ্ছে কোয়ান্টাম বা ফোটনের শক্তি হচ্ছে E = hf বা h/c/λ। এটা আমরা বলা যায় কোয়ান্টাম তত্ত্বের মূল বেসিক পয়েন্ট, ঠিক আছে। সো তাহলে খেয়াল করো, ইলেকট্রন ভোল্ট EV, ইলেকট্রনের গতিশক্তিতে কিসে কনভার্ট হচ্ছে, ফোটনের এনার্জিতে কনভার্ট হচ্ছে। যেহেতু ফোটন, এক্সরে ফোটন উৎপন্ন হচ্ছে, বলতে এক্সরে ফোটন যে এইটা উৎপন্ন হচ্ছে, এগুলো হচ্ছে এক্সরে ফোটন। আপনি যদি এটা, আসলে এটা তরঙ্গাকারে যাচ্ছে, ফাইন মনে হচ্ছে, তরঙ্গ হচ্ছে অসংখ্য ফোটনের ঢেউ, ঠিক আছে। তো প্রতিটি ফোটন, যে এটা অসংখ্য ফোটনের ঢেউ বলা যায়। তো এক্সরে ফোটন উৎপন্ন হচ্ছে, এক্সরে ফোটন উৎপন্ন হচ্ছে। তো এক্সরে ফোটনের যে ব্যাপার, এক্সরে ফোটন উৎপন্ন হচ্ছে, তো বা এক্সরে উৎপন্ন হচ্ছে, একটা ফোটনের শক্তি হচ্ছে E = hf h/c/λ, রাইট। তো তাহলে এইটাকে EV কে আমরা কি লিখতে পারি,
ইভিকে বলতে পারি ইলেকট্রনের শক্তিটা ফোটন উৎপন্ন হচ্ছে এইচএফ ম্যাক্স। এইচএফ ম্যাক্স লিখছি এই জন্য যত ভোল্টেজ বেশি অ্যাপ্লাই করবো ইলেকট্রনের কম্পাঙ্ক ফোটনের কম্পাঙ্ক তত বেশি পাবো, আর কম্পাঙ্ক বেশি হলে এর ভেদন ক্ষমতা বেশি হবে। আবার খেয়াল করো সি ইকুয়াল এফ ল্যামডা, সো এফ ইকুয়াল হচ্ছে কত সি বাই ল্যামডা, রাইট। সো এটা যদি ম্যাক্সিমাম হয় এটা হবে মিনিমাম যদি ব্যস্ত অনুপাতিক সম্পর্ক, হ্যাঁ। তাহলে এটাকে আমরা এভাবে লিখি এইচ টাইমস সি বাই ল্যামডা, তবে ল্যামডা হবে মিনিমাম। সো একবার চিন্তা করো আমরা যে ইকুয়েশনটা লিখেছি এর মধ্যে এই বিষয়টা কি, ইলেকট্রন ভোল্ট বিষয়টা কি, ইলেকট্রন ভোল্ট বিষয়টা হচ্ছে কি আপতিত ইলেকট্রনের গতিশক্তি, যেখানে ই বলতে ইলেকট্রনের চার্জ 1.6 টাইমস 10⁻19 কুলম, আর ভি হচ্ছে ভোল্টেজ, ঠিক আছে। আর এইচএফ, আর এই যে এই ইলেকট্রন গতিশক্তি সম্পন্ন ইলেকট্রন টার্গেটকে যখন আঘাত করলো তখন এখান থেকে একটা বিকিরণ বের হলো, এক্সট্রা বিকিরণ বের হলো। এই এক্সট্রা বিকিরণের এক্সট্রা ফোটনের শক্তি ইকুয়াল এইচএফ এইচ ইন্টু সি বাই ল্যামডা, রাইট। সো তাহলে এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক মান আমরা জানি 6.63 10⁻34 জুল সেকেন্ড। আর এফ হচ্ছে কম্পাঙ্ক, ল্যামডা তো তরঙ্গ দৈর্ঘ্য, সি হচ্ছে আলোর বেগ, সির ভ্যালু কত 3 টাইমস 10⁸ ms ইনভার্স 1। সো তাহলে আমরা সংক্ষেপে যদি বলি এক্স রের মূল বেসিক পয়েন্টটা হচ্ছে দ্রুতগামী ইলেকট্রন বলা হচ্ছে এই কারণে এক ভোল্টেজের জন্য ইলেকট্রনের গতি এক রকম হবে। এটা একটা ফিলামেন্ট, হ্যাঁ, আর এটা হচ্ছে টার্গেট, এটা হচ্ছে এটা অ্যানোড, এটা হচ্ছে কি ক্যাথোড থেকে যখন উচ্চ গতিসম্পন্ন ইলেকট্রন বের হবে এই ধাতুকে আঘাত করলে ধাতু বলে মোলিবডেনাম ধাতু ইউজ করা হয় এখানে। তো এই ধাতুকে আঘাত করলে এখান থেকে একটা বিকিরণ বের হয়, বিকিরণ নাম হচ্ছে কি এক্স রে। যে এটা কালি চোখে দেখা যাবে না, কিন্তু এটা আমাদের হার্ট বেদ করে চলে যেতে পারে, তখন আমরা এটার ফিল্ম থেকে প্রাপ্ত তথ্য থেকে আমরা কি এটার কোথায় ফ্র্যাকচার হয়েছে, কোথায় আঘাত হয়েছে সেটা আমরা বলতে পারি, হ্যাঁ। সো তাহলে এখানে যদি এক্স রে উৎপন্ন হচ্ছে এক্স রে অজানা রশ্মি, এটা যে আমরা কোনো কিছু যেমন শনাক্ত করতে না পারলে এটা এক্স ধরি, এখানেও এক্স রে বলতে এটা অজানা রশ্মি, যেহেতু এটা খালি চোখে দেখা যায় না, হ্যাঁ। সো এই এক্স উৎপন্ন হয় এক্স রে যত রকম রে আছে, রশ্মি আছে, তড়িৎচুম্বকীয় বিকিরণ আছে, সবার কোনো নাম হচ্ছে ফোটনের শক্তি হচ্ছে ইকুয়াল এইচএফ অথবা এইচ ইন্টু সি বাই ল্যামডা। এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, সি আলোর বেগ, ল্যামডা হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে। সো আমরা এখানে ইলেকট্রনের গতিশক্তি কিসে কনভার্ট হচ্ছে, ফোটনের এনার্জিতে কনভার্ট হচ্ছে। এখানে কিছু কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে এখানে হিউজ হিট প্রডিউস হয়, তো মাত্র যত ইলেকট্রন এখানে গতিশক্তি সম্পন্ন হচ্ছে এটার অনলি 0.3% বা 0.5% এরকম ফোটন উৎপন্ন হয়, এক্সট্রা ফোটন উৎপন্ন হয়, বাকিটা অপচয় হয়। আমরা এখানে ইকুয়েশনের সুবিধার জন্য ধরেছি, ঠিক আছে। যেমন এখানে আমরা এক্সরে ইলেকট্রন আঘাত করলে ফোটন উৎপন্ন হচ্ছে, আমরা ফটো ইলেকট্রিক রে দেখাবো যে ফোটন আঘাত করলে ইলেকট্রন বের হবে, ঠিক আছে। সো এটা খুব ইজি কনসেপ্ট। এক্সরে নিয়ে বিগত সালগুলোতে তেমন একটা কোয়েশ্চেন আসে নাই, কয়েকটা কোয়েশ্চেন এসেছে, কয়েকটা বলতে অ্যাকচুয়ালি একটাই এসেছে, সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড 17-তে। বাকিটা এটা কুমিল্লা বোর্ডেরই একটা প্রশ্ন, অবশ্য বোর্ড কোয়েশ্চেন না, এটা কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের একটা প্রশ্ন। সো এই দুটো প্রশ্ন নিয়ে আমি কথা বলবো। প্রথমটা দেখো, একটা তড়িৎকরণ নলে আমরা কিছুক্ষণ আগে যেটা নিয়ে এক্সরে নিয়ে দেখাচ্ছি সেটাই, একটা তড়িৎকরণ নলে এরকম একটা টিউবে, হ্যাঁ, এরকম একটা ধাতুর পাত আছে, এটা মোটামুটি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে ফিলামেন্ট থেকে ইলেকট্রন বের হয়, রাইট। আচ্ছা, এবং তোমাদেরকে সংক্ষেপে দেখাইছিলাম যে দেখো আচ্ছা, কাজ এই বিষয়টা এভাবে করে আসছে, তাই না, ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়েছে, মোটামুটি ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়, দেন এখান থেকে যাবে, রাইট, ফিলামেন্ট নেগেটিভ টু পজিটিভ, এই বিষয়টা এভাবে করে বলছিলাম তোমাদেরকে আমি। সো একটু দেখো, এই ফিলামেন্ট থেকে যখন ইলেকট্রন বের হবে ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়, সেখান থেকে যখন দ্রুতগামী ইলেকট্রন আঘাত করবে তখন আমরা বলছি এখান থেকে কি এক্স উৎপন্ন হয়, রাইট, এক্স রে।
এক্সট্রা উৎপন্ন হয়। আচ্ছা, টার্গেট টি প্লাস দিস ইজ মাইনাস ফিলামেন্ট মাইনাস। আচ্ছা, প্রথম ক্ষেত্রে ইলেকট্রনের সর্বোচ্চ ব্যাক হিসাব করো। আচ্ছা, ইলেকট্রন যে এখান থেকে বের হচ্ছে তার ইলেকট্রনের গতিশক্তি হাফ এমপি স্কোয়ার, রাইট? হাফ এমপি স্কোয়ারকে আমরা কি লিখি? ইলেকট্রন ভোল্ট আকারে লিখি। সো এখান থেকে আমরা প্রথম ক্ষেত্রে ইলেকট্রনের সর্বোচ্চ, প্রথম ক্ষেত্রে কত ভোল্ট অ্যাপ্লাই করা হয়েছে? 12.4 কেভি, কিলো ভোল্ট। সো এখান থেকে আমরা, সুতরাং ভি স্কোয়ার ইকুয়াল 2 EV বাই কত এম, রাইট? সো আমরা যদি স্কোয়ারটা তুলে ফেলি এটা এরকমই আসবে, রাইট? আচ্ছা, দেন আমরা যদি ক্যালকুলেশন করি 2 ইলেকট্রনের চার্জ 1.6 10 ইনভার্স 19, রাইট? তারপর ভোল্টেজ হচ্ছে কত? 12.4 কিলো ভোল্ট। কিলো 12.4 ইন্টু 10 টু দি কত 3, এত ভোল্ট হয়ে যাবে বাই এম। ইলেকট্রনের বর 9.1 10 ইনভার্স 31। ওকে, দেন আমরা ক্যালকুলেশন করলে যেটা দাঁড়ায় সেটা হলো, মোটামুটি ক্যালকুলেটর মেরে দেখবা, আমি অ্যান্সারটা লিখে দিচ্ছি 6.6 10 টু দি 7, এত এমএস ইনভার্স 1। হ্যাঁ, আচ্ছা, এখন বলা হচ্ছে কোন ক্ষেত্রে কোনটা বেতন যোগ্যতা বেশি। আমরা তোমাদেরকে বলেছি যে হাই ভোল্টেজ, যত ভোল্টেজ অ্যাপ্লাই করবা ইলেকট্রনের ব্যাক তত বেশি হবে, দেন এখান থেকে উৎপন্ন এক্সট্রা গতিশক্তি বেশি পাওয়া যাবে, রাইট? আচ্ছা, তাহলে আমরা কোন ক্ষেত্রে বলি, দেখো উদ্দীপকে কোন ধরনের এক্সট্রার ক্ষেত্রে বেতন ক্ষমতা বেশি, যাতে যে এক্সট্রার যে ইলেকট্রনের যে ক্ষেত্রে ইলেকট্রনের গতিশক্তি বেশি হবে। আচ্ছা, তাহলে আমরা এটা হচ্ছে কি গ নম্বরের জন্য, আমরা ঘ নম্বরের জন্য যদি বলি, তো প্রথম ক্ষেত্রে গতিশক্তি K1 AV1, ইলেকট্রনের চার্জ 1.6 10 ইনভার্স 19, দেন ভি হচ্ছে 12.4 কিলো ভোল্ট, 12.4 টাইমস 10 টু দি 3। আমরা ক্যালকুলেশন করলে এটার কত, আমাদের যেটা আছে এনার্জিটা কত আসে 1.984 ইন্টু, তোমরা ক্যালকুলেটর মেরে দেখবা 10 ইনভার্স 15 জুল। হ্যাঁ, তো ক্যালকুলেটর মেরে দেখো, ক্যালকুলেটরের জন্য সেম আসবে, আমি অ্যান্সারটা লিখে দিচ্ছি বরাবর, ঠিক আছে? আচ্ছা, এত জুল। দ্বিতীয় ক্ষেত্রে তুমি যদি বলো, দ্বিতীয় ক্ষেত্রে সেম, K2 ইকুয়াল AV2, ইলেকট্রনস 1.6 10 ইনভার্স 19 ইন্টু V2 হচ্ছে কত 24.8 কিলো ভোল্ট, 10 টু দি 3। ক্যালকুলেশন এত জুল আসবে, ক্যালকুলেশন করলে 3.968 10 ইনভার্স 15 জুল। হ্যাঁ, 3.965 10 ইনভার্স, আচ্ছা এত জুল। সো ক্যালকুলেশন করো, তাহলে কোন ক্ষেত্রে বেশি পাওয়া যাচ্ছে? দ্বিতীয় ক্ষেত্রে বেশি পাওয়া যাচ্ছে, ঠিক আছে? কারণ দ্বিতীয় ক্ষেত্রে ভোল্টেজ বেশি হলে তাহলে আমরা কি পাবো? ইলেকট্রনের গতিশক্তি বেশি পাবো, আর ইলেকট্রনের গতিশক্তি বেশি পাবো মানে তার বেতন ক্ষমতাটা বেশি। আচ্ছা, তাহলে এই প্রশ্নটাও কিন্তু সেম, এটা এখানে তড়িৎ, আমি বলেছি এই নলটাকে বলা হয় তড়িৎকরণ নল, কাচের টিউবটাকে, বা এটাকে আমরা বলি কুলিশ নল। আচ্ছা, এক্স উৎপাদনের জন্য একবার 15 কিলো ভোল্ট আর একবার 25 কিলো ভোল্ট বিয়োগ পার্থক্য প্রয়োগ করা হলো। এই যন্ত্রে ইলেকট্রনের গতিশক্তিতে 0.2% এক্সট্রা উৎপাদন করে। আচ্ছা, প্রথম ক্ষেত্রে সর্বোচ্চ ব্যাক কত, এটা তোমরা নিজেরা করবো, আমি অ্যান্সারটা লিখে দিচ্ছি। অ্যান্সার হচ্ছে 7.26 10 টু দি 7 ms ইনভার্স 1। সো এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে বিষয়। এখন প্রথম ক্ষেত্রে এনার্জি, ঘ নম্বরটার অ্যান্সার হবে এরকম, কোন ক্ষেত্রে ইলেকট্রনের সর্বোচ্চ বেগ বেশি হবে নির্ণয় করো। তাহলে প্রথম ক্ষেত্রে K1 24 ইন্টু 10 ইনভার্স 15 জুল। আমি অ্যাকচুয়ালি টাইম বাঁচানোর জন্য, টাইম সেভ করার জন্য মূলত অ্যান্সারগুলো লিখে দিচ্ছি, বা ক্যালকুলেটর মেরিটেরাই দেখাচ্ছি না। দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে, প্রথম ক্ষেত্রে হচ্ছে 15 কিলোভোল্ট, দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে 24 কিলোভোল্ট। আচ্ছা, তাহলে প্রথম ক্ষেত্রে আমরা, দ্বিতীয় ক্ষেত্রে আমরা দুইটা ক্ষেত্রে দুই রকম আসবে, K2 K1। সো K1 কম আসবে, K2 বেশি, এটা K1 হবে, এটা K2 হবে। K1 হবে 4 টাইমস 10 ইনভার্স 15, 4 টাইম 10 ইনভার্স 15 জুল, ঠিক আছে? আমরা উপরে নিচে লিখে ফেলছি। সো এটা একটু প্র্যাকটিস করে দেখবা, আশা করি পারবে, ঠিক আছে? এখন দেখাবো ফটো ইলেকট্রিক ক্রিয়া। ফটো ইলেকট্রিক ক্রিয়া খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। এটা 1887 সালে আবিষ্কার করেন হেনরিক রুডলফ হার্টজ, এবং এটার ব্যাখ্যা দেন আইনস্টাইন
এটার জন্য আইনস্টাইন 1921 সালে নোবেল প্রাইজ পান। সো দেখো এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট, অর্থাৎ ফোটো ইলেকট্রিক ক্রিয়া। ফোটো মানে হচ্ছে আলো, ফোটো তো ফোটো মানে হচ্ছে আলো। এই ফোটো থেকে আমরা মানে হচ্ছে আলো, অবশ্য ফটোঠুন আলো, ফোটো ইলেকট্রিক ক্রিয়া বা ফোটো তড়িৎ ক্রিয়া। এটা হচ্ছে এরকম যে আলো আপতিত হলে কোনো ধাতু থেকে ইলেকট্রন নিঃসরণ। হ্যাঁ, সো দেখো এখানে একটা ধাতব পাত আছে, একটি ধাতু সিজিয়াম বা পটাশিয়াম এই জাতীয়, ঠিক আছে। বা তোমরা যখন সেমিকন্ডাক্টর পড়বা তখন দেখবা সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমরা এটা ইউজ করি, বিশেষ করে পিয়ান জাংশন ডায়োড দিয়েও কিন্তু এটা এন টাইপ সেমিকন্ডাক্টর ইউজ করে কিন্তু এটা পারা যায়, ঠিক আছে। সো আমরা আপাতত বলা যায় এখানে ধাতু নিয়ে দেখাবো। কোনো ধাতুর উপর আলো আপতিত হলে এখান থেকে ইলেকট্রন বের হয়, এই ঘটনাকে আমরা বলি ফোটো ইলেকট্রিক ক্রিয়া। সো দেখো আলো আপতিত হওয়া, আলো মানে হচ্ছে ফোটন, রাইট? আলোর কণা হচ্ছে কি ফোটন। সো আলো যে কণা, এটার অন্যতম প্রমাণ হচ্ছে এই পরীক্ষাটা। আলো এই যে খেয়াল করো, সো এখানে আলো আপতিত হলে কি হবে, আমি ফোটা করে দেখাচ্ছি, এগুলো হচ্ছে আলোর কণা বা ফোটন। এখন আলো আপতিত হলে কি হবে ভাই, এখান থেকে ইলেকট্রন বের হবে। তো ইলেকট্রন বের হতে হলে কি হবে ভালো করে বুঝো। আমরা একটা প্লেট দেখাচ্ছি, এটা একটা কাচের নলের মধ্যে এটাকে বলা অ্যানোড, এটাকে বলা হয় ক্যাথোড। দুইটা ধাতুর পাত রাখা হয়, আর এখানে একটা ব্যবস্থা আছে, সেটা হচ্ছে ভোল্ট মিটার রাখা হয়, মিলি এমিটার, একটা এমিটার যুক্ত করা হয়। মনে রাখবা বর্তনীতে সবসময় ভোল্ট মিটার সমান্তরালে আর এমিটার সিরিজে স্থাপন করতে হয়। হ্যাঁ, আর এখানে একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স চেঞ্জ করার একটা ব্যাপার আছে, আমি একটু পরে দেখাচ্ছি এটা। হ্যাঁ, সো আসো এখানে মূল বিষয়টা হচ্ছে কি, একটা ধাতুর পাতের উপর আপতিত হয় ইলেকট্রন কেমনে বের হয়। আচ্ছা, এখানে এই পাতটাকে আমরা একটু করে রেজুলেশন করে দেখাচ্ছি এভাবে করে, যে দেখো এটা যদি কোনো ধাতুর পাত হয়ে থাকে, ধাতুর পাতে তো অসংখ্য ইলেকট্রন আছে, রাইট? আচ্ছা, অসংখ্য ইলেকট্রনগুলোকে আমি এভাবে করে দেখাচ্ছি। এখানে অসংখ্য ইলেকট্রন আছে, বিলিয়ন ইলেকট্রন আছে। এখন এই ইলেকট্রনগুলোকে আমরা এভাবে করে দেখালাম যে দেখো ভাই ইলেকট্রন এখানে আছে, ধাতুর পাতের মধ্যে ইলেকট্রন আছে। এখন তুমি যদি ফোটন আপতিত হয়, যে দেখো ধরো এটা ফোটন, আলোর কণা হচ্ছে ফোটন মনে করো আঘাত করবে, তাহলে ফোটন আঘাত করলে কি হয়, আলো আপতিত হবে। এখানে যে কোনো আলো আপতিত হতে পারে। আমরা জানি ফোটনের শক্তি হচ্ছে E = hf অথবা h × c বাই ল্যামডা। ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, c আলোর বেগ, আর f হচ্ছে কম্পাঙ্ক, আর E হচ্ছে প্রতিটি ফোটনের শক্তি। এই ফোটনের শক্তি E = হচ্ছে কত, আচ্ছা এটা, হ্যাঁ, h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, রাইট? আচ্ছা, এখন এই যে আলো আপতিত হলে এখান থেকে ইলেকট্রন বের হয়, ইলেকট্রন গতিশক্তি সম্পন্ন হয়। এখানে একটা জিনিস বোঝা ট্রাই করো, সেটা হচ্ছে কি, আলো আপতিত হওয়া মানে ফোটন আঘাত করা, ফোটন ইলেকট্রন আঘাত করছে। সো আঘাত করলে কি হয় ভাই, এখন তো ইলেকট্রন এমনি বের হবে না, তাদের মধ্যে একটা বন্ধন শক্তি আছে, রাইট? এই যে বন্ধন শক্তিটা আছে, এই প্রথমে তাদের বন্ধনটা ভেঙে ফেলতে হবে, তারপর ইলেকট্রন এখান থেকে কী হবে, মুক্ত হবে। এই জন্য তুমি একটা জিনিস চিন্তা করো, আমি যদি জাস্ট দুইটি ইলেকট্রন দিয়ে যদি দেখাই জিনিসটা এভাবে করে, যে দেখো এই দুটি ইলেকট্রন মনে করো বন্ডে আছে, রাইট? এরা নিজেদের মধ্যে বন্ধনে আছে, দাতা বন্ধনে আবদ্ধ। এখন একটা ফোটন দ্বারা যদি তাদেরকে আমি আঘাত করি, যে দেখো এদের ভালোবাসার বন্ধনটাকে আমি ভেঙে ফেলতে চাচ্ছি, হ্যাঁ, সো তাদের মধ্যে একটা বন্ধন শক্তি আছে, রাইট? এটাকে ভেঙে ফেলার জন্য আমাদের আগে এই বন্ধন শক্তিটাকে ক্রস করতে হবে। তাহলে দেখো ফোটনের শক্তি E = হচ্ছে hf অথবা h × c বাই ল্যামডা, রাইট? আচ্ছা, ইলেকট্রনের যে বন্ধন শক্তি আছে এটাকে বলা হয় কার্যাপেক্ষক, পাই বলতে পারো, আর W0 বলি এটাকে hf0 অথবা h × c বাই ল্যামডা নট। ভালো করে বুঝে ট্রাই করো। এই পাইকে বলা হয় ধাতুর কার্যাপেক্ষক। এই দুইটা টার্মকে কি বলা হয়, একইভাবে বলা হয় ধাতুর কার্যাপেক্ষক ওয়ার্কিং ফাংশন, যে মিনিমাম শক্তি শোষণ করে ইলেকট্রন ধাতব বন্ধন মুক্ত হয়। যে দেখো এটাই হচ্ছে কি ধাতুর কার্যাপেক্ষক, যে মিনিমাম শক্তি শোষণ করে ইলেকট্রন ধাতব বন্ধন মুক্ত হয়, সেটা হচ্ছে ধাতুর কার্যাপেক্ষক। কারণ তুমি এখানে ফোটন আপতিত হওয়া আর সাথে সাথে ইলেকট্রন বের হবে না, আগে তাদের বন্ধনটা ভাঙতে হবে।
এই বন্ধন ভাঙার জন্য যে শক্তি সেটাকে আমরা পাই বলি বা ডাব্লিউ নট বলি, কার্যকরক বলি। এখন দেখো এফ নটকে বলা হয় শোষণ কম্পাঙ্ক। এফ নট এটাকে বলা হয় শোষণ কম্পাঙ্ক। শোষণ কম্পাঙ্ক যে মিনিমাম কম্পনে ইলেকট্রন কাঁপলে ইলেকট্রন ধাতব বন্ধন মুক্ত হয় সেইটাকে বলা হয় শোষণ কম্পাঙ্ক। আর ল্যামডা নটকে বলা হয় শোষণ তরঙ্গ দৈর্ঘ্য। শোষণ তরঙ্গ দৈর্ঘ্য যে আমরা এই তাহলে দেখো শোষণ তরঙ্গ দৈর্ঘ্য আর শোষণ কম্পাঙ্ক হচ্ছে কত, এফ নট। অর্থাৎ যে মিনিমাম কম্পাঙ্কে ইলেকট্রন কাঁপলে ইলেকট্রন ধাতব বন্ধন মুক্ত হয় সেটা হচ্ছে এফ নট। সেটা কি এফ নট। আচ্ছা, এখন দেখো পাই নট। তাহলে ইলেকট্রন ফোটন আপতিত হওয়া আর তার থেকে ইলেকট্রন আঘাতে ইলেকট্রন বের হওয়া এক না। ইলেকট্রনকে প্রথমে বন্ধন ভাঙতে হবে, তারপর ইলেকট্রন গতিশক্তি সম্পন্ন হয়। ইলেকট্রন গতিশক্তি সম্পন্ন হয় বলতে ইলেকট্রন যদি মুভ করে দেন আমরা ইলেকট্রনের গতিশক্তি ইলেকট্রন এদিকে একটা ইলেকট্রন দিকে যাচ্ছে একটা ইলেকট্রন দিকে যাচ্ছে। আচ্ছা, ইলেকট্রন গতিশক্তিকে আমরা এভাবে লিখতে পারি ক্যাম্যাক্স মানে হচ্ছে হাফ mv² ম্যাক্স। তাহলে আলটিমেটলি ফোটন আপতিত হলে এখান থেকে ইলেকট্রন বের হবে, এরকম কোনো শিওরিটি নেই। আগে বন্ধনটা ভাঙতে হবে, তারপর ইলেকট্রন গতিশক্তি সম্পন্ন হচ্ছে। তাহলে আমরা দাবি করতে পারি E ইকুয়াল পাই প্লাস ক্যাম্যাক্স, অর্থাৎ ই মানে হচ্ছে ফোটনের শক্তি, আপতিত ফোটনের শক্তি হচ্ছে এটা একটা স্থিতিস্থাপক সংঘর্ষ, অর্থাৎ এখানে শক্তির অপচয় হয় না। ফোটন যে আপতিত হচ্ছে ফোটনের শক্তি হচ্ছে ই, রাইট। সো ই ইকুয়াল এইচএফ আর পাই বলতে পারো বা ডাব্লিউ নট বলতে পারো কার্যকরক। এটাকে বলে ধাতু বন্ধন শক্তি, বা তুমি এই ফোটনকে অবশ্যই বন্ধন শক্তি ক্রস করে যেতে হবে, না হয় ইলেকট্রন ধাতব বন্ধন মুক্ত হবে না। এটাকে বলা হয় ওয়ার্কিং ফাংশন বা কার্যকরক। এটা এইচএফ নট। আচ্ছা, ক্যাম্যাক্স বলতে হাফ mv² ম্যাক্স, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি। আর বি ম্যাক্স হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালোসিটি, রাইট। সো তাহলে ফোটন আপতিত হওয়া আর এখান থেকে ইলেকট্রন বের হলে তাহলে আমরা এখানে বিদ্যুৎ প্রবাহ পাচ্ছি, তখন আমরা বলি ফোটো ইলেকট্রিক ক্রিয়া হচ্ছে, বা বলতে পারো আলো আপতিত হলে এখানে কি হচ্ছে, বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, রাইট। এখন এই বিষয়টা ভালো করে বোঝার ট্রাই করো। সেটা হচ্ছে এই যে ইলেকট্রনের গতিশক্তি, ইলেকট্রন যে ব্যাক বি ম্যাক্স, এই বি ম্যাক্সটা কিসের উপর ডিপেন্ড করে খেয়াল করো। আমাদের যে ক্লাসিক্যাল মেকানিক্স বা পুরাতন পদার্থবিজ্ঞান বা চিরায়ত পদার্থবিজ্ঞান, ক্লাসিক্যাল ফিজিক্স, যে হেনরিক রুডলফ হার্টস এই পরীক্ষা আবিষ্কার করার পরেও উনি কিন্তু সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। কারণ আমাদের মডার্ন ফিজিক্সের যে দুইটা পার্ট, মডার্ন ফিজিক্স 1900 সালের ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, এর আগের যে ফিজিক্স, মডার্ন ফিজিক্স শুরু হয়েছে মূলত ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব দিয়ে। এর আগের ফিজিক্স হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্স। এখন ক্লাসিক্যাল ফিজিক্স কিন্তু এই তত্ত্বটা ব্যাখ্যা করতে পারে না। আইনস্টাইন ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব ইউজ করে এটার ব্যাখ্যা দেন। সেটা হচ্ছে দেখো এখানে আলো বেশি আপতিত হলে এখান থেকে, অর্থাৎ ফোটনের তীব্রতা যত বেশি হবে এখানে বিদ্যুৎ প্রবাহ তত বেশি হবে, এটা ঠিক আছে। কিন্তু এই যে এখানে ফোটন আপতিত হচ্ছে আর ইলেকট্রনের ব্যাকটা কার উপর ডিপেন্ড করে মনে রাখবা। আগের ফিজিক্স যেটা ক্লাসিক্যাল ফিজিক্স 1900 সালের আগে যে ফিজিক্স, এর মতে এই যে তীব্রতা বেশি হলে ইলেকট্রনের ব্যাক বেশি হবে। আসলে এটা রাইট না। মডার্ন ফিজিক্স বলে যে দেখো এই আলো আপতিত হওয়া আর ইলেকট্রনের ব্যাক বের হওয়া এই দুটার মধ্যে একটা বিষয় আছে, সেটা হচ্ছে কি এই বিটা ডিপেন্ড করে কিসের উপর, কম্পাঙ্কের উপর। আমরা জানি বেনি আসহকলা, আমরা বলি বেগুনি নীল আসমানে, সবুজ হলুদ কমলা লাল। এর মধ্যে আমরা জানি ল্যামডা ম্যাক্স হচ্ছে ওর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি হচ্ছে লাল আলোর, আর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম হচ্ছে ল্যামডা মিন বেগুনি, রাইট। তাহলে এর কম্পাঙ্ক বেশি, কম্পাঙ্ক কম, এফ মিনিমাম, এটা হচ্ছে এফ ম্যাক্সিমাম। তাহলে দেখো এখানে যদি তুমি লাল আলো আপতিত করো আর বেগুনি আলো আপতিত করো, লাল আপতিত করো আর মনে করো বেগুনি আলো আপতিত করো, তাহলে বেগুনি আলো এইটাকে দেখো বেগুনি আলোর কম্পাঙ্ক সবচেয়ে বেশি, তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। তাহলে বেগুনি আলো আপতিত হলে ইলেকট্রনের ব্যাক যেরকম হবে, লাল আলো আপতিত হলে ইলেকট্রনের ব্যাক কি হবে না, সেম হবে না। লাল আলো ইলেকট্রনকে কম স্টিমুলেট করতে পারবে, উদ্দীপিত করতে পারবে। এই জন্য মনে রাখবা লাল আলো আপতিত হলে ইলেকট্রনের ব্যাক কম পাবো, আর বেগুনি আলো আপতিত হলে ইলেকট্রনের ব্যাক কি পাবো, বেশি পাবো। এই জন্য মাথায় রাখবা এইখানে ইলেকট্রনের ব্যাক বেশি হবে না কম হবে, সেটা কমপ্লিটলি ডিপেন্ড করছে কার উপর, সেটা হচ্ছে কি আপতিত আলোর কম্পাঙ্কের উপর। কারণ যেহেতু এক এক আলোর কম্পাঙ্ক এক এক রকম, তাহলে আমরা এক এক আলোর জন্য
এক এক রকম কী পাবো, ভেলোসিটি পাবো। ইলেকট্রনের ব্যাগ এক এক রকম হবে, ঠিক আছে। যে এখানে একটা জিনিস খেয়াল করো, কম্পাঙ্ক বনাম আমরা একটা গতিশক্তি, ইলেকট্রনের গতিশক্তিকে ভি নট দ্বারা প্রকাশ করা হয়। ভি নট মানে ভোল্টেজ, কি ভোল্টেজ উৎপন্ন হচ্ছে এখানে। সো এখানে আলো আপতিত করলাম আর এখান থেকে ইলেকট্রন বের হলো, বিষয়টা এরকম না। একটা মিনিমাম কম্পনে ইলেকট্রনকে কাঁপতে হবে, না হয় ইলেকট্রন ধাতব বন্ধন মুক্ত হবে না। সেই মিনিমাম কম্পাঙ্ক কি বলা হয়, শোষণ কম্পাঙ্ক, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। এই জন্য একটা মিনিমাম মান থেকে শুরু হয়, রাইট। এরপরে আমরা কম্পাঙ্ক বাড়ালে গতিশক্তি বাড়বে, রাইট, সময় বাড়বে। আচ্ছা, তাহলে দেখো এখানে এসে আমরা যে জিনিসটা বলি, তাহলে ফাই এটাকে আমরা এভাবেও লিখতে পারি। আসলে যখন যেটা জিজ্ঞেস করে সেই অনুসারে আমরা ইকুয়েশনগুলো আনি। এইচ টাইমস সি বাই ল্যামডা ইকুয়াল এইচ এফ অফ সি বাই ল্যামডা নট। আর দেখো এখানে আমরা হাফ এম বি স্কোয়ার ম্যাক্স। একটা জিনিস ভালো করে বুঝো, আমরা টু দ্য পয়েন্ট আবার একটু ডিসকাস করে দেন, বুঝতে পারবা। আলো আপতিত হলো, এখান থেকে ইলেকট্রন বের হচ্ছে, রাইট। তো আলো আপতিত হওয়া মানে ফোটন আপতিত হওয়া, ফোটনের শক্তি হচ্ছে ই ইকুয়াল এইচ এফ অথবা এইচ ইন্টু সি বাই ল্যামডা। যেহেতু ফোটন আলাদা আলাদাভাবে আসে, একসাথে আসে না। কোয়ান্টাম মেকানিক্সের মূল তত্ত্ব হচ্ছে এই জায়গায় যে উৎস থেকে তড়িৎচুম্বকীয় বিকিরণ একসাথে আসে না, আলাদা আলাদাভাবে আসে, কণা আকার আসে। এই কণাগুলোর নাম হচ্ছে ফোটন বা কোয়ান্টাম। সো এটা তুমি আলো দিয়ে করবে এমন কোনো কথা নাই, যে কোনো তড়িৎচুম্বকীয় বিকিরণ দিয়ে কিন্তু এটা হবে। তবে যেহেতু আমরা সৌরবিদ্যুৎ হিসেবে এটা ইউজ করি, তাহলে বলতে পারো আলো ব্যবহার করাটা সুবিধার। আলো আপতিত হলে এখান থেকে ইলেকট্রন বের হবে। এখন আলো আপতিত হওয়া মানে হচ্ছে ফোটন আপতিত হওয়া। তো ফোটন আপতিত হলে কি হয়, ইলেকট্রনগুলো কাঁপে, ঠিক আছে, কিন্তু ইলেকট্রন সহজে বের হবে না। ইলেকট্রন বের হওয়ার জন্য একটা মিনিমাম শক্তি দরকার হয়। এটাকে বলা হয় পাই বা ডাব্লিউ নট বলা হয়। এটাকে বলা আমরা ওয়ার্ক ইন ফাংশন, বা আমরা বলবো কার্য একক। যে মিনিমাম শক্তি শোষণ করে ইলেকট্রন ধাতব বন্ধন মুক্ত হবে সেটা হচ্ছে পাই। পাই বা আমরা এইচ এফ নট বলতে, ডাব্লিউ নট বলতে পারি, ওয়ার্কিং ফাংশন বা কার্য একক। দেন দেখো এই ডাব্লিউ নট মিনস এইচ এফ নট অর এইচ টাইমস সি বা ল্যামডা নট। সো খেয়াল করো, এফ নট হচ্ছে শোষণ কম্পাঙ্ক বা ছেদন কম্পাঙ্ক। যে মিনিমাম কম্পনে কাঁপলে ইলেকট্রন ধাতব বন্ধন মুক্ত হয় সেটাকে বলা শোষণ কম্পাঙ্ক বা ছেদন কম্পাঙ্ক। আর তার জন্য যে তরঙ্গ দৈর্ঘ্য, এটাকে আমরা বলি ল্যামডা নট। ল্যামডা নট বলতে শোষণ তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, এখন তাহলে ইলেকট্রন বন্ধন ভাঙার পর গতিশক্তি সম্পন্ন হয়। ইলেকট্রনের গতিশক্তিকে আমরা ক্যাম্যাক্স বলি। ক্যাম্যাক্স ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি ইকুয়াল হাফ এম বি স্কোয়ার ম্যাক্স, রাইট। আচ্ছা, এই জন্য এখান থেকে শুরু হয়েছে, একটা মিনিমাম কম্পাঙ্ক থেকে ইলেকট্রন বের হবে। একটা মিনিমাম কম্পাঙ্ক পাস হওয়ার পর ইলেকট্রন বের হবে না, ইলেকট্রন বের হবে না। আচ্ছা, এখন আমরা এখানে দেখালাম যে এক এক কম্পাঙ্কের আলোর জন্য এক এক রকমভাবে কী হবে, ইলেকট্রন ব্যাগ এক এক রকম হবে। অর্থাৎ ইলেকট্রন সব আলোর জন্য, বেগুনি, নীল, আসমানি, সবুজ, কমলা, হলুদ, লাল, এক এক আলোর জন্য ইলেকট্রনের ব্যাগ এক এক রকম পাবে। তুমি যতই অ্যামাউন্টের আলো আপতিত করো না কেন, ইলেকট্রন ব্যাগ বাড়বে না। হ্যাঁ, বলতে পারো আলোর তীব্রতা যত বেশি হবে বিদ্যুৎ প্রবাহ তত বেশি পাবো, কিন্তু এখানে আলু বেশি আপতিত হলে ইলেকট্রনের ব্যাগ বেশি হবে, বিষয়টা সেরকম নয়। আলুর তীব্রতার উপর ইলেকট্রনের ব্যাগ ডিপেন্ড করে না। আলুর কম্পাঙ্ক যত বেশি হবে নির্গত ইলেকট্রনের ব্যাগ তত বেশি হবে। এই জন্য বেগুনি যেমন তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম আর লাল আলো তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি, এদিকে তরঙ্গদৈর্ঘ্য বাড়ছে। তাহলে বলতে পারো এর তরঙ্গদৈর্ঘ্য কম হলে কী হবে, কম্পাঙ্ক বেশি। ও তরঙ্গদৈর্ঘ্য বেশি, কম্পাঙ্ক কম। এই জন্য আমরা এটাকে কি বলি, যতই এদিকে যাবা ততই তরঙ্গদৈর্ঘ্য বাড়বে, কম্পাঙ্ক কমবে। তাহলে এই হিসাবে আমরা ইলেকট্রনের গতির ব্যাগ আস্তে আস্তে কমবে। ওকে, এখানে একটা ব্যবস্থা দেখানো হয়েছে। সেই ব্যবস্থার মধ্যে একটা জিনিস চিন্তা করো যে এটার নেগেটিভ, এরা পজিটিভ। এখানে আমরা একটি ধাতুর পাত রাখলাম, রাইট। এখানে ভোল্টেজ মিলিমিটার ইউজ করলাম। এখানে রেজিস্ট্যান্সের কাজটা কি ভালো করে বুঝো। এখানে একবার চিন্তা করো, মনে করে এখানে তোমার 10 ভোল্ট উৎপন্ন হয়েছে। কথার কথা, ইলেকট্রন আমরা ফোটন আপতিত করে ইলেকট্রন বের হচ্ছে, 10 ভোল্ট মনে করো উৎপন্ন হলো, রাইট। আচ্ছা, আমরা যদি এমন একটা ব্যবস্থা চিন্তা করি যে দেখো এটাটা যদি আমরা প্লাসের সাথে যুক্ত করি, এটার সাথে আমি এটা একটু করে এদিকে দেখাচ্ছি, তোমরা বুঝতে পারবা মূল বিষয়টা কি। তখন তোমরা এখানে একটা জিনিস মাথায় রাখো যে ধরো এখানে একটা প্লাস, আমি মনে করি একটা প্লাস, এটা মাইনাস দিলাম, একটা দিলাম। হ্যাঁ, দেখো ধরো এখানে 10 ভোল্ট উৎপন্ন হইল, রাইট। আচ্ছা, কিন্তু আমি আরেকটা মনে করো আরেকটা ভোল্টেজ দিলাম এরকম মাইনাস প্লাস। আচ্ছা, এখানে মনে করো 5 ভোল্ট দিলাম। তাহলে এখানে কিন্তু দুইটা প্রবাহ দুই দিক থেকে আসতেছে, তাহলে কিন্তু একটা আরেকটাকে ক্যান্সেল করবে। বলতে পারো 10 ভোল্ট মাইনাস 5 ভোল্ট ইকুয়াল হচ্ছে কত, 5 ভোল্ট। আচ্ছা, এটা যদি 6 ভোল্ট হয়, আমার আলটিমেটলি যেটা টোটাল রেজাল্টেন্ট হচ্ছে কত, 4 ভোল্ট। আচ্ছা, এভাবে করে যদি আমি বিপরীত দিকে এদিক থেকে প্রবাহ আর এদিক প্রবাহ যদি উল্টো দিক দিয়ে যদি 10 ভোল্ট দিই, তখন কিন্তু আসলে জিরো হবে, আলটিমেটলি জিরো হবে, ইলেকট্রন কোনোখান থেকে বের হবে না।
তো এখানেও মূল জিনিসটা ঘটে, সেটা হচ্ছে কি, আমি যদি এটা প্রান্তটাকে একটু করে চেঞ্জ করে দিই, দেখো এটা মাইনাস আছে, আমি যদি প্লাসটা ব্যবহার করে দিই, অর্থাৎ প্রান্তটা যদি চেঞ্জ করে দিই, এটা প্লাস প্রান্ত, এটা মনে করো মাইনাস প্রান্ত, তখন কেমন হবে দেখো, তখন এটা প্লাস এটা মাইনাস, তখন কিন্তু যে দেখো একটা সময় গিয়ে দেখো এখন আমরা কিন্তু ইলেকট্রন এখান থেকে বের হবে না, ইলেকট্রন উল্টো দিক থেকে চলে আসে, ইলেকট্রন বের হয় না, বরং সে প্লাসের আকর্ষণে ইলেকট্রনগুলোর দিকে চলে আসে। দেখো খেয়াল করো, তাহলে ইলেকট্রন যেগুলো চলে গেছিলো সেগুলো চলে আসে। বলতে পারো প্রথমে তো ইলেকট্রন এদিকে মুভ করছিল, তখন এটা মাইনাস ছিল, এটা মাইনাস ছিল, এটা প্লাস ছিল, রাইট, মাইনাস ছিল, প্লাস ছিল। এখন আমি এটাকে যদি প্রান্ত চেঞ্জ করি, তাহলে দেখা যাচ্ছে ইলেকট্রন এই ভোল্টেজের বিপরীত দিকে আরেকটা ভোল্টেজ ক্রিয়েট হচ্ছে, রাইট, এই ভোল্টেজের বিপরীত দিকে আরেকটা ভোল্টেজ ক্রিয়েট হচ্ছে। তাহলে এই ভোল্টেজের বিপরীত দিকে আরেকটা ভোল্টেজ যদি ক্রিয়েট হয়, তাহলে একটা সময় গিয়ে দেখা যাবে এই ভোল্টেজের বিপরীতে যদি আমরা সমান ভোল্টেজ অ্যাপ্লাই করি, ধর এখানে 10 ভোল্টেজ মনে, আমরা যদি এখানে বিপরীত দিকে 10 ভোল্টেজ অ্যাপ্লাই করি, এই জন্য রেজিস্ট্যান্স এখানে এই রেজিস্ট্যান্সটা চেঞ্জেবল এই কারণে বলি, এই রেজিস্ট্যান্সটা চেঞ্জ করে আমরা ভোল্টেজ চেঞ্জ করতে পারি। এখন ধরো এদিকে 10 ভোল্ট উৎপন্ন হয়েছে, আমি যদি বিপরীত দিকে 10 ভোল্ট উৎপন্ন করতে পারি, তখন কিন্তু ইলেকট্রন যেগুলো গেছিল সেগুলো চলে আসতেছে, অর্থাৎ ওই জিনিসটাই ঘটবে। এই জন্য মাথায় রাখবা যে ভোল্টেজের জন্য এদিকে আমরা যে ভোল্টেজ অপোজিট যেটা ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, এটা যদি এই উৎপন্ন ভোল্টেজের সমান হয়, তখন কিন্তু ইলেকট্রন এখান থেকে বের হবে না। অর্থাৎ এখান থেকে তুমি ফোটন আপতিত করলে এখানে ইলেকট্রন বের হবে না। এটাকে বলে স্টপিং ভোল্টেজ বা নিবৃত্তি বিভব। যে ভোল্টেজের জন্য ইলেকট্রন বের হয় না, এটাকে আমরা নিবৃত্তি বিভব বলি। তো এই জন্য এই যে গতিশক্তি হাফ এমবি স্কোয়ার, যে কথা ইলেকট্রনের গতিশক্তি হচ্ছে হাফ এমবি স্কোয়ার, রাইট, হাফ এমবি স্কোয়ার ম্যাক্স, এটা হচ্ছে ইভি নট। এই ইভি নট এটাকে আমরা বলি এই যে দেখো ইভি, আচ্ছা এখানে একটা জিনিস মাথায় রাখো, ইভি এটা যদি তুমি যদি বলো ইলেকট্রনের গতিশক্তি, তাহলে আমরা এখানে ইভি ইউজ করব। কি ইউজ করব? ইভি ইউজ করব। বি হচ্ছে নিবৃত্তি বিভব বা স্টপিং ভোল্টেজ বলা হয়, স্টপিং ভোল্টেজ। তাহলে এটাকে আমরা শেষমেশ কি বলতে পারি? এভি নট বা ইভি বলতে পারো, ঠিক আছে, ইভি বি নট বা বি যেটা বলো না কেন, নিবৃত্তি বিভব বলা হচ্ছে। কি বলা হচ্ছে? নিবৃত্তি বিভব। আবার বোঝার ট্রাই করো যে দেখো প্রথমে এটা নেগেটিভের সাথে ছিল, এটা পজিটিভের সাথে ছিল, রাইট, দেন আমরা ফোটন আপতিত হলে এখান থেকে ইলেকট্রন বের হয় বন্ধন শক্তি অতিক্রম করার পর। কিন্তু আমরা যদি এটা প্লাসের সাথে অ্যাড করি, এটা যদি মাইনাসের সাথে অ্যাড করি, তখন এই ভোল্টেজের বিপরীত দিকে যদি আমরা সেম ভোল্টেজ সেখানে কি করতে অ্যাপ্লাই করতে পারি রেজিস্ট্যান্স চেঞ্জের মাধ্যমে, তখন কিন্তু ইলেকট্রন এখান থেকে বের হয় না। আই মিন একটা নির্দিষ্ট ভোল্টেজের জন্য এই চাইলে আমরা এই প্রবাহটাকে স্টপ করতে পারি সেম এটার মতো করে, ঠিক আছে, তখন কিন্তু ইলেকট্রন এখান থেকে বের হবে না। যে ভোল্টেজের জন্য ইলেকট্রন এখান থেকে বের হওয়ার সুযোগ পাচ্ছে না, সেই ভোল্টটাকে বলা হয় স্টপিং ভোল্টেজ বা নিবৃত্তি বিভব বলা হয়। এই জন্য আমরা ফটোইলেকট্রিক ক্রিয়ার ইকুয়েশন অনেকভাবে আসে। দেখো প্রথম হচ্ছে কি ফোটনের আপতিত ফোটনের শক্তি কোথায় ব্যয় হচ্ছে? বন্ধন শক্তি ব্যয়ে, তারপর হচ্ছে ইলেকট্রন গতিশক্তি সম্পন্ন হচ্ছে। এটাকে আমরা এইচএফ বলি, এইচএফ নট, তাহলে এটা হচ্ছে হাফ এমবি স্কয়ার ম্যাক্স। আবার ইলেকট্রনের গতিশক্তির বিপরীতে আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করলে ইলেকট্রন বের হবে না, এটাকে স্টপিং ভোল্টেজ বলা হয়। সো তাহলে এটাই ছিল ফটোইলেকট্রিক ক্রিয়া। হ্যাঁ, ফটোইলেকট্রিক ক্রিয়া রিলেটেড আমরা এই দুটা গাণিতিক সমস্যা দেখি। দেখো প্লাটিনামের কার্য অপেক্ষক 6.31 ইলেকট্রন ভোল্ট, এর শোষণ কম্পাঙ্ক কত? অর্থাৎ প্লাটিনামের একটা আমরা প্লেট নিয়ে যদি এখানে আমরা কি করি, হ্যাঁ, যদি আমরা এখানে ফোটন আপতিত করি, তাহলে ইলেকট্রন আমরা বলছি যে এখান থেকে ইলেকট্রন বের হওয়ার ক্ষেত্রে, ফোটো সেলের ক্ষেত্রে ইলেকট্রন বের হওয়ার ক্ষেত্রে এটা মিনিমাম কম্পাঙ্কে কাঁপতে হবে ইলেকট্রনকে, না হয় ইলেকট্রন ধাতব বন্ধন মুক্ত হবে না। এটাকে বলা হয় শোষণ কম্পাঙ্ক বা ছেদন কম্পাঙ্ক বলা হয়। আর যে মিনিমাম শক্তি দরকার হবে সেটাকে কার্যাপেক্ষক বলবো। কার্যাপেক্ষক পাই ইকুয়াল হচ্ছে কত? এইচএফ নট, রাইট, এইচএফ নট। সো আমাদের কার্যাপেক্ষক দিয়েছে এটা শোষণ কম্পাঙ্ক কত, রাইট। আচ্ছা, সো এফ নট ইকুয়াল হচ্ছে কত? পাই বাই এইচ। আচ্ছা, পাইয়ের মান কত দিয়ে আসছে? এত ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্টকে জোরে নিয়ে গেলে 6.31 টাইমস 10 টু দি এত ইলেকট্রন ভোল্টকে জোরে নিয়ে যাব 1.6 10^19 এত কুলম। আচ্ছা, দেন এইচের ভ্যালু 6.63 টাইমস 10 টু দি 34 জোল সেকেন্ড, রাইট। সো এফ নট কম্পাঙ্ক ক্যালকুলেশন করলে 15.23 টাইমস 10 টু দি 14 হার্টস। তোমরা ক্যালকুলেটর মেরে দেখবা, আমি একদম শর্টকাট মুখস্থ অ্যান্সার লিখে দিচ্ছি যাতে সময়টা একটু সেভ হয়, কারণ ওয়ান শট ক্লাসে অনেক লং, যেহেতু টাইমটা মোটামুটি একটু সেভ হয়। আই থিঙ্ক এটা আশা করি তোমরা এই যে আমার এই লিমিটেশনটা বুঝবা, ঠিক আছে। 2 নম্বরটা দেখো, আমাদের যে বিষয়টা দরকার, 2400 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো একটি ধাতব পৃষ্ঠে আপতিত হলে ইলেকট্রন নিঃসরণের সর্বোচ্চ গতিশক্তি নির্ণয় করো, কার্যাপেক্ষক দিয়েছে এটা। আচ্ছা, তাহলে ফোটনের শক্তি ই আর পাই হচ্ছে কার্যাপেক্ষক,
তা আমরা কি পড়ছিলাম ই ইকুয়াল পাই প্লাস কেম এক্স, রাইট? ই ইকুয়াল পাই প্লাস কেম এক্স। সো এটাই ছিল আমাদের ইকুয়েশন। সেখান থেকে আমরা এইচএফ যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে ই ইকুয়াল পাই প্লাস কেম এক্স। সো সর্বোচ্চ গতিশক্তি বা কেম এক্স নিঃসৃত ইলেকট্রনের গতিশক্তি ই মাইনাস পাই। এখন ই মানে হচ্ছে কত? ই মানে হচ্ছে এইচএফ। ই মানে এইচএফ মানে এইচ ইন্টু সি বাই ল্যামডা, রাইট? তাহলে এইচ ইন্টু সি বাই ল্যামডা মাইনাস পাই। আচ্ছা, এখন আমরা একটু ভ্যালুগুলো বসাই দিই। এইচ সি, তো এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক 6.63 10 ইনভার্স 34 জুল সেকেন্ড ইন্টু সি হচ্ছে 3 × 10⁸, রাইট? বাই ল্যামডা। এত অ্যাংস্ট্রমকে আমরা মিটারে নিয়ে যাব 2400 ইন্টু 10 ইনভার্স 10। আচ্ছা, তাহলে আমরা এটা কোথায় নিয়ে গেলাম? মিটারে নিয়ে গেলাম, রাইট? আচ্ছা, দেন মাইনাস পাই হচ্ছে কত? 2.3 ইলেকট্রন ভোল্ট। তাহলে 2.3 টাইমস 1.6 টাইমস 10⁻19। আচ্ছা, ক্যালকুলেশন করলে ক্যালকুলেটর মেরে দেখবো, আমি অ্যান্সারটা লিখে দিয়েছি 4.6 × 10⁻19 জুল। এটা কি ইলেকট্রন ভোল্ট নিয়ে কি ইলেকট্রনের চার্জ দ্বারা ভাগ করতে পারো, সেক্ষেত্রে 2.83 ইলেকট্রন ভোল্ট হবে। ঠিক আছে, এটা যশোর বোর্ড 19 সালের প্রশ্ন। দেখি আমরা, এখানে বলা হচ্ছে, দেখো, এ ও বি দুটি ধাতব পাত হতে পাত দুটির কার্যাপেক্ষ ডাব্লিউ এবং ডাব্লিউবি যথাক্রমে 2.1 ইলেকট্রন ভোল্ট এবং 2.0 ইলেকট্রন ভোল্ট। হ্যাঁ, এ পাতের ইলেকট্রন ভোল্ট, আচ্ছা, এ পাতের ডাব্লিউ এ হচ্ছে 2.1 ইলেকট্রন ভোল্ট আর ডাব্লিউবি হচ্ছে 2 ইলেকট্রন ভোল্ট। হ্যাঁ, দুইটার জন্য কার্যাপেক্ষক দুই রকম। সো এখানে আলোক রশ্মি আপতিত হলো, এর জন্য আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 6800 অ্যাংস্ট্রম। ওর জন্য যেটা ল্যামডা বি হলো 5500 অ্যাংস্ট্রম। 5500 অ্যাংস্ট্রম। বলা হচ্ছে বি পাতের শোষণ কম্পাঙ্ক নির্ণয় করো। আমরা এটা পারবো, যেহেতু আমরা পাই বা ডাব্লিউ নট ইকুয়াল জানি কি এইচ এফ নট, রাইট? এফ নট বলতে এইচ টাইমস সি বাই ল্যামডা নট। হ্যাঁ, সো তাহলে এখান থেকে আমরা দরকার কি সূচন কম্পাঙ্ক দরকার, সূচন কম্পাঙ্ক। দেন আমরা এই দুইটা রিলেশন থেকে বের করতে পারবো। কীরকম? সেটা হচ্ছে ডাব্লিউ বি ইকুয়াল হচ্ছে এইচ এফ নট। সো এফ নট ইকুয়াল হচ্ছে কত? ডাব্লিউ বি বাই এইচ। ঠিক আছে, তো ডাব্লিউ বি এটা শোষণ কম্পাঙ্ক হচ্ছে 2 ইলেকট্রন ভোল্ট। 2 ইলেকট্রন ভোল্টকে তুমি জুলে নিয়ে গেলে 1.6 10⁻19 দ্বারা গুণ করবা, আর এসে হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক 6.63 10⁻34 জুল সেকেন্ড। ঠিক আছে, এখন এটাকে আমরা ক্যালকুলেশন করলে 4.83 টাইমস 10⁻14 হার্টস পাবে। ঠিক আছে, ক্যালকুলেশন করে দেখি এতটুকুই পাবে। এখন তড়িৎ উভয় পাতে তড়িৎ ক্রিয়া সংঘটিত হবে কিনা সেটা আমরা একটু দেখি। আচ্ছা, এটাই আমাদের জন্য অ্যান্সার। এখন আমরা যে ফোটনের শক্তি অবশ্যই কী হতে হবে? কার্যাপেক্ষকের চেয়ে বেশি হতে হবে, না হয় কী হবে না? ইলেকট্রন বের হবে না। অর্থাৎ ফটোইলেকট্রিক ক্রিয়ার ক্ষেত্রে আমরা এই যে ধাতুর পাতের মধ্যে যে ইলেকট্রনগুলো আছে, ঠিক আছে, এই ইলেকট্রনগুলোকে তুমি ধাক্কা দিয়ে বের করতে চাইলে, ফোটন দিয়ে ধাক্কা দিয়ে বের করতে চাইলে ফোটন, আর এগুলো হচ্ছে তারকাঠি ইলেকট্রন, রাইট? আচ্ছা, এখন এই ইলেকট্রনগুলোকে যদি আঘাত করে বের করতে চাও, অবশ্যই তার বন্ধন শক্তির চেয়ে বেশি হতে হবে, না হয় ইলেকট্রন বের হবে না। সো দিস ইজ পাই অর ডাব্লিউ নট, দিস ইজ এইচ এফ নট, এইচ টাইমস সি বাই ল্যামডা নট, রাইট? দিস ইজ, এটা শোষণ কম্পাঙ্ক, এটা শোষণ তরঙ্গ দৈর্ঘ্য। পাই ফোটনের শক্তি ইকুয়াল আমরা কি জানি? এইচ এফ, রাইট? এইচ এফ এইচ টাইমস সি বাই ল্যামডা। আচ্ছা, এখন তুমি বলো প্রথম ক্ষেত্রে শক্তি কত, দ্বিতীয় ক্ষেত্রে শক্তি কত? আচ্ছা, আমরা এই ক্ষেত্রে ফোটনের শক্তিটা বের করি, এইচ সি বাই ল্যামডা এ। আচ্ছা, তাহলে বলো এইচ এর প্লাঙ্ক ধ্রুবক 6.63 10⁻34 জুল সেকেন্ড। আমি একক লিখতেছি না, 3 × 10⁸। আচ্ছা, বাই এটা ল্যামডা 6800 অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রমকে মিটারে নিয়ে গেলে 10⁻10 দ্বারা গুণ করবা, তাহলে যতটুকু এনার্জি পাবা 2.925 ক্যালকুলেটর মেরে দেখো 10⁻19
19 জুল এতটুকু। এটা যে কথা, এটাকে আমরা 1.83 ইলেকট্রন ভোল্ট 1.83 ইলেকট্রন ভোল্টে নিয়ে যেতে পারি। ক্যালকুলেশন আমি আবার একটু করে দেখি। সেটা হচ্ছে 6.63 10 ইনভার্স 34 স্পিডে লিখছি আমি, into আলুর ব্যাগ 3 times 10 to the 8, right? Okay, fine. Divided by 6800 into 10 inverse 10, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের চলে আসছে 2.925 10 inverse 19, এটাকে ডিভাইডেড বাই 1.6 times 10 to the minus 19, ক্যালকুলেশন করো 1.83 ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে? এখন দিস ইজ লেস দেন 2.1 ইলেকট্রন ভোল্ট। তাহলে এই ক্ষেত্রে কিন্তু কী হবে না, ফটোতড়িৎক্রিয়া হবে না, কারণ অবশ্যই কার্যাপেক্ষক এর বন্ধন শক্তি হচ্ছে 2.1 ইলেকট্রন ভোল্ট। দ্যাট মিনস ইলেকট্রনের যে বন্ধন শক্তি বা ইলেকট্রনকে তুমি যদি এখান থেকে অপসারণ করতে চাও, তাহলে অবশ্যই ফোটনের শক্তি 2.1 ইলেকট্রন ভোল্টের চেয়ে বেশি হতে হবে, কিন্তু আমরা পাচ্ছি এটা। হ্যাঁ, তো সিমিলার ওয়েতে তুমি যদি WB বের করো, WH, তাহলে বলো EB, বি এর এনার্জি যদি বের করতে চাও, তাহলে HC/λB। তো এটার জন্য বের করো, H হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক, কত আসে 6.63 10 ইনভার্স 34। আচ্ছা, C হচ্ছে আলুর ব্যাগ 3 into 10 to the 8 বাই হচ্ছে কত, এটা 5500 into 10 ইনভার্স 10। তাহলে আমরা আচ্ছা, তাহলে আমরা করি 6.63 10 ইনভার্স 34, ঠিক আছে, ইন্টু 3 times 10 to the 8, ওকে, ডিভাইডেড বাই 5500 ইন্টু 10 to the minus 10। আচ্ছা, তো 3.616 10 to the minus 19 এত জুল। এটাকে আমরা যদি কি করি, ডিভাইডেড বাই 1.6 10 ইনভার্স 19, তাহলে 2.26 আসে, 2.26 ইলেকট্রন ভোল্ট, 2.26 ইলেকট্রন ভোল্ট। দিস ইজ লেস দেন 2 ইলেকট্রন ভোল্ট, সরি, দিস ইজ গ্রেটার দেন 2 ইলেকট্রন ভোল্ট, রাইট? 2 ইলেকট্রন ভোল্ট। তাহলে দেখো এইখানে কিন্তু ফোটনের শক্তিটা, আপতিত ফোটনের শক্তি কার্যাপেক্ষকের চেয়ে বেশি, তাহলে এখানে বিদ্যুৎ প্রবাহ হবে, কিন্তু এই ক্ষেত্রে বিদ্যুৎ প্রবাহ হবে না। তাহলে তাহলে কনক্লুশনটা কি জানবা, উভয় ক্ষেত্রে বিদ্যুৎ প্রবাহ হবে না। হ্যাঁ, অনলি বি এর ক্ষেত্রে বিদ্যুৎ প্রবাহ হবে, কিন্তু এ এর ক্ষেত্রে কি হবে না, বিদ্যুৎ। সুতরাং এ পাতে ফোটো তড়িৎ ক্রিয়া সংগঠিত হবে না, কিন্তু বি পাতে হবে, ঠিক আছে? এই লজিকগুলো লিখে দিবে, ঠিক আছে? আর রাজশাহী বোর্ড 19 সালে এসেছে। দেখো, এটা ফাহিম পদার্থবিজ্ঞানের একজন ছাত্র, তিনি পর্যায়ক্রমে 4 into 10 ইনভার্স 7 মিটার এবং এত মিটার তরঙ্গের আলোক রশ্মি ব্যবহার করে ফটো ইলেকট্রিক ক্রিয়া সম্পন্ন করলেন। তার পরীক্ষায় ব্যবহৃত ধাতুর কার্যাপেক্ষক, আচ্ছা, 2.3 ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, ব্যবহৃত ধাতু শোষণ কম্পাঙ্ক নির্ণয় করো। সো আমরা এটা পারবো, যেহেতু পাই ইকুয়াল HF নট, এখান থেকে আমরা F নট ইকুয়াল হোয়াট, এই রিলেটেড আমি অনেকগুলো প্রবলেম সলভ করেছি, আশা করি পারবা। আচ্ছা, তাহলে আমরা শোষণ কম্পাঙ্ক হচ্ছে 5.5 10 to the 14 হার্টস। এখান থেকে আমরা F নট ইকুয়াল কি লিখতে পারি, π/h, রাইট? π/h। তো পাই হচ্ছে কত, কত ইলেকট্রন ভোল্ট, 2.3 ইলেকট্রন ভোল্ট। তো 2.3 টাইমস 10 to the 1.6 টাইমস 10 to the minus 19
বাই সি হচ্ছে আলোর বেগ, এইচ 6.63 টেন ইনভার্স 34 জুল সেকেন্ড বসালে আমরা চলে আসবে এটা। হ্যাঁ, এখন বলা হচ্ছে উদ্দীপকে বর্ণিত উভয় ক্ষেত্রে আলোক তড়িৎকে সংঘটিত হবে কিনা গাণিতিক বিশ্লেষণে দেখো। আচ্ছা, সো তাহলে আমরা এটা দুইভাবে করতে পারি, যেহেতু এখানে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে। আচ্ছা, এখানে আমরা সূচন কম্পাঙ্ক দিয়ে করতে পারবো, কার্যবেক্ষক দিয়ে করতে পারবো। যেমন মেথড 1 গ নাম্বার, মেথড 1 তুমি যদি সূচন কম্পাঙ্ক দিয়ে করো তাহলে সি ইকুয়াল এফ ল্যামডা বলতে এ এফ ল্যামডা, তো সি ইকুয়াল এফ ল্যামডা। সো এফ ল্যামডা না বলে আমরা কি বলতে পারি, তাহলে সুতরাং এফ ইকুয়াল হচ্ছে কত, সি বাই ল্যামডা। সো সি বাই ল্যামডা 3 টাইমস 10⁸, ল্যামডা হচ্ছে প্রথম ক্ষেত্রে 4 টাইমস 10⁻⁷, এত হার্টস আসবে। সো ক্যালকুলেশন করো, এটাকে হচ্ছে 3 টাইমস 10⁸ ডিভাইডেড বাই 4 টাইমস 10⁻⁷, ওকে 7.5 10⁻14। আচ্ছা, সো এখানে হচ্ছে 5.5, দিস ইজ গ্রেটার দেন 5.5 5 ইন্টু 10⁻14 হার্টস। তো অবভিয়াসলি এই কম্পাঙ্ক কিন্তু সূচন কম্পাঙ্কের চেয়ে বেশি। যদি সূচন কম্পাঙ্কের চেয়ে বেশি তাহলে আমরা বলতে পারবো এই ক্ষেত্রে ফটো ইলেকট্রিক ক্রিয়া সংঘটিত হচ্ছে। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে আমরা যদি বলি তাহলে এখান থেকে এফ প্রাইম যদি বলি সি বাই ল্যামডা প্রাইম। সো দ্বিতীয় ক্ষেত্রে আমরা যদি বলি 3 টাইমস 10⁸ বাই ল্যামডা প্রাইম হচ্ছে কত, 7.8 টাইমস 10⁻⁷। সো 3 টাইমস 10⁸ divided by 7.8 10⁻⁷, ক্যালকুলেশন করলে 3.846 টাইমস 10⁻14 হার্টস। দিস ইজ লেস দেন, এটা সূচন কম্পাঙ্কের চেয়ে কম, 5.55 10⁻14 হার্টস। এটার চেয়ে যেহেতু কম তাহলে এখানে ফটো ইলেকট্রিক ক্রিয়া সংঘটিত হবে না, অর্থাৎ অবশ্যই সূচন কম্পাঙ্কের চেয়ে বেশি হতে হবে। আচ্ছা, আমরা যদি সূচন কম্পাঙ্ক দিয়ে করতে না চাই সেক্ষেত্রে কি হবে, তাও তুমি বের করতে পারবা। এই ক্ষেত্রে অপশন হচ্ছে কার্যাবেক্ষক দিয়ে করা, ঠিক আছে। তো পাই ইকুয়াল হচ্ছে কত, এইচ এফ নট, এইচ টাইমস সি বাই ল্যামডা, রাইট। আচ্ছা, কার্যাবেক্ষক হচ্ছে বেশি আমরা করতে পারি কিনা। সো এই দিয়ে করবো আমরা এনার্জি দিয়ে, ফোটন এনার্জি। ফোটন এনার্জি হচ্ছে কত, ই মিনস হচ্ছে কত, এইচ টাইমস সি বাই ল্যামডা, রাইট। আচ্ছা, তাহলে মানগুলো বসাই দাও, 6.63 10⁻34, 3 টাইমস 10⁸, ল্যামডা হচ্ছে কত, 4 টাইমস 10⁻⁷। আচ্ছা, একক দিতেই পারো, নাও পারো, অসুবিধা নেই, আমি এখানে একক দিচ্ছি না। 6.63 10⁻⁻34 into 3 into 10⁻⁸ কত, 8, ওকে, ডিভাইডেড বাই 4 into 10⁻⁷ কত, -7। আচ্ছা, 4.9। আচ্ছা, এটাকে তুমি ইলেকট্রনভোল্টে নিয়েছো, একেবারে করে ফেলছি আমি। আচ্ছা, অ্যান্সার হচ্ছে 4.9725 10⁻19 এত জুল। এটাকে ইলেকট্রনভোল্টে নিয়েছো, ইলেকট্রন চার্জ দ্বারা ভাগ করো, 1.6 10⁻19। আচ্ছা, সেক্ষেত্রে 3.11 আচ্ছা এত ইলেকট্রন ভোল্ট, দিস ইজ গ্রেটার দেন 2.3 ইলেকট্রন ভোল্ট, কারণ আর কার্যাবেক্ষক হচ্ছে 2.3 ইলেকট্রন ভোল্ট। তাহলে এক্ষেত্রে ফটো ইলেকট্রিককে সংঘটিত হবে। কিন্তু তুমি যদি বলো, এক্ষেত্রে যদি বলো যে দ্বিতীয় ক্ষেত্রে যদি তুমি বলো, এটা দুইভাবে করতে পারবা, সূচন কম্পাঙ্ক দিয়ে করতে পারবা, আমরা চাইলে এটা দিয়ে করতে পারবো। নম্বর, আচ্ছা, আমরা ই প্রাইম যদি বলি, দ্বিতীয় ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা আমি একদম ভ্যালুগুলো বসাই দিচ্ছি, 6.63 এই লাইনটা লিখতেছি আমি, চাইলে এইভাবে লিখতে পারো, তখন ল্যামডা প্রাইম লিখবা।
আর 10 ইনভার্স 34 ইন্টু 10 টু দি 8। আর দ্বিতীয় ক্ষেত্রে যেটা হচ্ছে 7.8 টাইমস 10 টু দি কত -7। সো 6.63 10 ইনভার্স 34 ইন্টু 3 ইন্টু 10 টু দি কত 10 8, রাইট? আচ্ছা, ডিভাইডেড বাই 7.8 10 টু দি কত -7। ওকে, তো এটা কি ইলেকট্রনটা আসে 2.55 10 ইনভার্স 19। আচ্ছা, ডিভাইডেড বাই 1.6 10 ইনভার্স 19। 1.59 ইলেকট্রন ভোল্ট আসে। দিস ইজ লেস দেন 2.3 ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে? তাহলে সুতরাং এই ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে ফটো তড়িৎক্রিয়া সংঘটিত হলো, দ্বিতীয় ক্ষেত্রে হবে না। সো এটা আমরা শোষণ কম্পাঙ্ক দিয়ে করতে পারি, ফটো যে বিষয়টা, অথবা আমরা কর্ম অপেক্ষক বা কার্য অপেক্ষক দিয়ে করতে পারি। অবশ্যই কার্য অপেক্ষকের চেয়ে ফোটনের শক্তি বেশি হতে হবে, তাহলে পাত থেকে ইলেকট্রন বের হবে, তাতে পাত থেকে ইলেকট্রন বের হবে। অথবা শোষণ কম্পাঙ্কের চেয়ে ফোটনের কম্পাঙ্ক বেশি হতে হবে, না হয় কি হবে না, ইলেকট্রন নির্গত হবে না, ঠিক আছে? এই প্রশ্নটা চট্টগ্রাম বোর্ড 22-এ এসেছে। দেখো, এত হার্টস শোষণ কম্পাঙ্কের এক খণ্ড ধাতুর উপর এত 2800 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো পতিত হলে ধাতু ইলেকট্রন নির্গত হয়। ধাতু থেকে ইলেকট্রন নির্গত ফোটনের সর্বোচ্চ গতিবেগ নির্ণয় করো। আচ্ছা, দেন এত তরঙ্গ দৈর্ঘ্যের আলো পতিত হলে ফোটো ইলেকট্রন নির্গত হবে কিনা বিশ্লেষণ করো। আচ্ছা, তাহলে আমাকে বলো ফোটনের গতিশক্তি কত, সেটা আমরা বের করে ফেলতে পারবো। কীভাবে করব সেটা হচ্ছে, আমরা কি জানি, E ইকুয়াল পাই প্লাস কেএমএক্স, রাইট? সর্বোচ্চ গতিশক্তি তো HF, এফ পদ্ধতি তো তারিখ C/HF নট, শোষণ কম্পাঙ্ক আছে, কেএমএক্স আছে 12 mv² ম্যাক্স, রাইট? আমাকে বি ম্যাক্সটা বের করতে হবে। আমি একটা একটা করে বের করে ফেলি অ্যাকচুয়ালি, যেহেতু এখানে বেশ লম্বা হয়ে যাবে আমাদের হিসাবটা। সো আমি এখানে বা এখানে মানগুলো বসাই দিই। এইচের মান হচ্ছে কত 6.63, এইচ হচ্ছে কত 6.63 10 ইনভার্স 34, সি বাই ল্যামডা, সি 3.8 বাই ল্যামডা হচ্ছে এত তরঙ্গ দৈর্ঘ্য 2800 ইন্টু 10 ইনভার্স 10। আচ্ছা, এইচ এফ নট 6.63 10 ইনভার্স 34 ইন্টু এফ নট হচ্ছে 5.55 ইন্টু 10 টু দি 14, ঠিক আছে? প্লাস 12 mv² ম্যাক্স। আচ্ছা, অ্যাকচুয়ালি এটা থেকে এটা বিয়োগ করে ফেলো, তাহলে কিন্তু 12 mv² ভ্যালু চলে আসবে, 12 mv² ম্যাক্স, এটার ভ্যালু চলে আসবে। একটা থেকে এটা বিয়োগ করে ফেললে হবে। সো অ্যাকচুয়ালি এটা আমরা ডিরেক্টলি এটা পক্ষান্তর করে যদি এরকম নিয়ে আসি 6.60 10 ইনভার্স 34 নিয়ে আসি, তাহলে এটা থেকে এটা বিয়োগ হবে। ওকে, সো আমরা আগে এটা করে ফেলি। 3 ইন্টু 10 টু দি 8 10 to the 8, আচ্ছা, ডিভাইডেড বাই 2800 10 ইনভার্স 10, আচ্ছা, মাইনাস এটা দিকে নিয়ে আসলে 5.55 ইন্টু 10 টু দি 14। আচ্ছা, এটা দিকে নিয়ে আসলাম, পুরোটাই বিয়োগ আকারে থাকবে, একটার সাথে একটা বিয়োগ আকারে থাকবে, তারপর এটার সাথে গুণ হবে, ইন্টু 6.63 10 ইনভার্স 34। ওকে, তাহলে কিন্তু আমরা পুরো রেজাল্টটা বের করে ফেলছি। 3.42 ইন্টু 10 ইনভার্স 19, তাহলে 12 mv², ডাইরেক্টলি হাফ অফ এম। এটা আমরা যদি ডাইরেক্ট দেখাই বা v² ইকুয়াল কি বলতে পারি, ম্যাক্স ইকুয়াল আমরা এটার সাথে দ্বিগুণ হয়ে এম দ্বারা ভাগ হবে, রাইট? 2 ইন্টু 3.42 10 ইনভার্স 19 ডিভাইডেড বাই
2 আচ্ছা এটার সাথে 2 গুণ হয়েছে বাই m হবে m ইলেকট্রনের পর 9.1 tan ইনভার্স 31 আচ্ছা সো তাহলে বি ম্যাক্স কত হবে রুট ওভার হবে আচ্ছা ডাইরেক্ট ব্যবহার করে বলতেছি আমরা এখানে 3.42 এর সাথে আমরা দ্বিগুণ করব ভাগ করব 9.11 tan ইনভার্স 31 আচ্ছা বের করে ফেলেছি তারপর আমরা এটাকে রুট করব রুট ওভার অ্যান্সার তাহলে আমরা মোটামুটি এটাই পাচ্ছি সো এটাকে ইএনজিতে নিয়ে গেলে ডাইরেক্ট লিখে ফেলতেছি আমি 8.99 into 10 to the 3 এত ms ইনভার্স 1 সো আমরা বের করে ফেললাম এতটুকু হবে আমাদের অ্যান্সার 866 পয়েন্ট ডাইরেক্ট আমরা বসিয়ে দিছি সো আবার একটু দেখাচ্ছি তুমি ডিরেক্টলি আসলে না হয় সবগুলো একসাথে করতে গেলে একটু টাইম কনজিউম হয় আমাদের সাথে সো এইভাবে করে ফেলা ভালো দেন আমরা এটা বসাই দিলাম পক্ষান্তর করে নিয়ে এসে ডাইরেক্ট অ্যান্সারটা লিখে দিছি আমি তারপর এটার সাথে 2 গুণ হবে m দ্বারা ভাগ হবে হ্যাঁ চলে আসছে ধাতুখণ্ডের উপর এত তরঙ্গদৈর্ঘ্য আলো আপতিত হলে ইলেকট্রন নির্গত হবে কিনা সো একবার চিন্তা করো যে আমাদের এখানে ধাতুর কার্যাপেক্ষক কত যেহেতু শোষণ কম্পাঙ্ক দেওয়া আছে কার্যাপেক্ষক পাই ইকুয়াল হচ্ছে কত সি বাই ল্যামডা নট রাইট এই সি বাই ল্যামডা নট আমরা যদি কার্যাপেক্ষকটা বের করি 6.63 tan ইনভার্স 34 3 times 10 to the 8 ল্যামডা নট ল্যামডা নট যেহেতু নাই আমরা এটা দিয়ে করতে পারবো পাই ইকুয়াল এইচ এফ নট দিয়ে করতে পারবো 6.63 tan ইনভার্স 34 এফ নট হচ্ছে কত 5.5 10 to the 14 আচ্ছা তো এটা দিয়ে করতে পারবো 6.63 tan ইনভার্স 34 into 5.55 into 10 to the 14 তাহলে 3.6768 tan ইনভার্স 19 এত জুল বা এটাকে ইলেকট্রন ভোল্টে নিয়ে গেলে 1.6 tan ইনভার্স 19 ডিভাইড করলে আমরা 2.2998 এত ইলেকট্রন ভোল্ট আচ্ছা এটার হচ্ছে কি কার্যাপেক্ষক হচ্ছে এত আচ্ছা যে ফোটনটা আপতিত হচ্ছে তার শক্তি কত যে ফোটনটা আপতিত হচ্ছে তার শক্তি হচ্ছে ইকুয়াল এইচ সি বাই ল্যামডা এটা দিয়ে করতে পারবো আমরা যেহেতু এত তরঙ্গদৈর্ঘ্যের আলো আপতিত করলে তাহলে ই ইকুয়াল হচ্ছে কত এইচ সি বাই ল্যামডা আচ্ছা এইচ 6.63 tan ইনভার্স 34 সি হচ্ছে 3 times 10 to the 8 ল্যামডা হচ্ছে 3800 ইন্টু 10 ইনভার্স 10 ক্যালকুলেশন করলে কত আসে দেখো 6.63 tan ইনভার্স 34 ইন্টু 3 into 10 to the কত 8 ভাগ 3800 ইন্টু 10 ইনভার্স 10 5.23 into 10 ইনভার্স 19 জুল অবশ্যই এটা এটা বেশি তাহলে ফটোইলেকট্রিকে সংঘটিত হবে বা তুমি যদি বলো এটাকে ইলেকট্রন ভোল্টে নিয়ে যাই 1.6 into 10 ইনভার্স 19 তো ইলেকট্রন ভোল্টে নিয়ে গেলে 3.27 ইলেকট্রন ভোল্ট আসবে সো অলমোস্ট বলতে পারো দিস ইজ গ্রেটার দেন পাই এটা কার্যাপেক্ষকের চেয়ে বেশি তাহলে এখানে কি ফটোইলেকট্রিক ক্রিয়া হবে ঠিক আছে এটা দেখো এটা হচ্ছে যশোর বোর্ড 24 সালের প্রশ্ন খুব ইজি মডার্ন ফিজিক্স ল্যাবরেটরিতে দেখা যায় 3000 অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্যের আলোকরশ্মি 6.56 into 10 to the 14 হার্টজ শোষণ কম্পাঙ্কের এক খণ্ড ধাতুর উপর আপতিত হলে ফটোইলেকট্রন নির্গত হয় আচ্ছা এটা হচ্ছে শোষণ কম্পাঙ্ক আমাকে চাচ্ছে ফটোইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি কত তাহলে বলো একটা ধাতব পাতে যখন কি হয় হ্যাঁ এখানে তো অনেকগুলো ইলেকট্রন আছে রাইট আচ্ছা এখন এখানে যখন ফোটন আপতিত হবে তাহলে ফোটন আপতিত হলে কি হবে ফোটন আপতিত হবে মানে আচ্ছা খেয়াল করো এই দুটি ইলেকট্রন যদি দুটি জাস্ট ইলেকট্রন দেখায় বন্ডেড মনে করো ফোটন আঘাত করলে কি হবে তাহলে ফোটনের শক্তি হচ্ছে ই ইকুয়াল এইচএফ রাইট অথবা আমরা বলতে পারি এইচ ইন্টু সি বাই ল্যামডা হ্যাঁ আচ্ছা আর এটার কার্যাপেক্ষক হচ্ছে কি বন্ধন শক্তি সেটা হচ্ছে পাই
পাই ইকুয়াল হচ্ছে কি এইচ এফ নট, রাইট? এইচ এফ নট অথবা এইচ ইন্টু সি বাই ল্যামডা নট, যে অর্থাৎ যে মিনিমাম কম্পনে কাপলি ইলেকট্রন ধাতব বন্ধন মুক্ত হয় সেটা হচ্ছে শোষণ কম্পাঙ্ক, আর যে মিনিমাম এনার্জি দরকার হবে সেটা হচ্ছে কার্যাপেক্ষক। দেন ইলেকট্রন গতিশক্তি সম্পন্ন প্রাপ্ত হয়, অর্থাৎ ইলেকট্রন মুভ করে। এটাই ছিল আমাদের বেসিক। সো ইকুয়াল পাই প্লাস ক্যামেক্স, সো ক্যামেক্স ইকুয়াল ই মাইনাস পাই। ফোটনের শক্তি আমরা ই ইকুয়াল এইচ এফ বলতে পারি অথবা এইচ ইন্টু সি বাই ল্যামডা। আচ্ছা, এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, এটা দেওয়া আছে, এটা সবসময় পরীক্ষা দেওয়া থাকবে এমন কোনো কথা নেই, দেওয়া না থাকলে তোমাকে মনে রাখতে হবে। জোল সেকেন্ড একক, সি আলোর বেগ, ল্যামডা দিয়ে আছে 3000 অ্যাংস্ট্রম, অ্যাংস্ট্রম থেকে মিটারে নিয়ে গেলে 10 দ্বারা গুণ করতে হবে। আচ্ছা, এইচ এফ নট, এইচ প্লাঙ্ক, আবার প্লাঙ্কের ধ্রুবক, এফ নট সূচন কম্পাঙ্কটা দেওয়া আছে। সো এখান থেকে আমরা কত জুল অথবা ইলেকট্রন ভোল্ট, জোলে আসবে এস একক, তুমি চাইলে ইলেকট্রন ভোল্টে নিয়ে যেতে পারো, সেক্ষেত্রে কিন্তু ভাগ করতে হবে ইলেকট্রনের চার্জ দ্বারা। ইলেকট্রনের চার্জ আমরা সবাই জানি 1.6 × 10⁻⁹, রাইট? আচ্ছা, এখন বলা হচ্ছে ফোটো ইলেকট্রন 4000 অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্য আলোকরশ্মি ধাতু পৃষ্ঠকোণের উপর আপতিত হলে কি ফোটো ইলেকট্রন পাওয়া সম্ভব? আচ্ছা, আমরা আগে কার্যব্যাপকটা বের করি, বন্ড এনার্জিটা কত? বন্ড এনার্জি হচ্ছে এইচ এফ নট, তাহলে আমরা বের করে ফেলি এত জুল অথবা ইলেকট্রন ভোল্ট নিয়ে যেতে পারো। আপতিত ফোটনের শক্তি, যে ফোটনটা আপতিত হচ্ছে 4000 অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্যে, সেটার এনার্জিটা কত? এইচ ইন্টু সি বাই ল্যামডা। আচ্ছা, তাহলে আমরা সেটার এনার্জিটা বের করি। দেখতেই পাচ্ছ জোলে হলো বেশি, ইলেকট্রন ভোল্টটা হলো বেশি, সো দেখতেই পারছো ই গ্রেটার দেন ই নট, ডাব্লিউ নট, অর্থাৎ আপতিত ফোটনের শক্তি, এই যে ফোটন আপতিত হচ্ছে সেটার শক্তি ইলেকট্রনের বন্ধন শক্তির চেয়ে বেশি, তাহলে অবশ্যই এখান থেকে ইলেকট্রনকে হবে বের হবে, অর্থাৎ ফোটো ইলেকট্রন পাওয়া সম্ভব বা বিদ্যুৎ প্রবাহ হবে। ঠিক আছে, আমরা 6 নম্বরের মতোই সেম প্রশ্ন, এটা হচ্ছে যশোর বোর্ড 16 সালের প্রশ্ন। আমাদের আগের ম্যাথটাতে শোষণ কম্পাঙ্ক দেওয়া ছিল, কার্যব্যাপক বের করা সহজ ছিল, এখানে ডিরেক্টলি কার্যব্যাপকটা দেওয়া আছে। এটার উপর 2500 অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্যের আলোকরশ্মি আপতিত হচ্ছে, কার্যব্যাপক দেওয়া আছে। সো ইলেকট্রনের গতিশক্তি, আমরা এর আগের প্রবলেমটাতে গতিশক্তি দেখাইছি, এখানে গতি ব্যাগটা আছে, ব্যাগটা দেওয়া, ব্যাগটা বের করতে হবে। সো ইকুয়াল পাই প্লাস ক্যামেক্স, তাহলে ক্যামেক্স ইকুয়াল ই মাইনাস পাই, ক্যামেক্স মানে হাফ এম বি স্কোয়ার, এইচ এফ তাহলে কত হবে? এইচ এফ মাইনাস পাই। এখান থেকে আমরা হাফ এম বি স্কোয়ারের ভ্যালুটাকে বের করে ফেলি, যেটা এখানে বেশি কোয়ান্টিটি, আগে আমরা বের করে ফেলি। আচ্ছা, এইচ এর ভ্যালু সি আলোর ব্যাগ, ল্যামডা অ্যাংস্ট্রমকে মিটারে নিয়ে যাও, তারপর পাই ইলেকট্রন ভোল্টকে তুমি জোরে নিয়ে যাবা, ইলেকট্রন চার্জ দ্বারা গুণ করবা। হ্যাঁ, তাহলে আমরা যে আউটপুটটা পাইছি যেন এখান থেকে আমরা ফিটা বের করতে পারবো, এমটা ডিরেক্টলি বসাই দিচ্ছি আমি। হ্যাঁ, এটা একটু খেয়াল করতে হবে, এত এম এস ইনভার্স 1। ওকে, এটা আগের মতো ইজি। এখানে এত তরঙ্গদৈর্ঘ্যের আলো আপতিত হলে ফোটো ইলেকট্রন মুক্ত হবে কিনা, তাহলে আমরা কার্যব্যাপকটা কিন্তু দেওয়া আছে, ওয়ার্কিং ফাংশন বন্ড এনার্জি, সেটা কত? 2.3 ইলেকট্রন ভোল্ট। তাহলে ধাতব পদার্থের ইলেকট্রনের বন্ধন শক্তি হচ্ছে 2.3 ইলেকট্রন ভোল্ট, মানে এটাকে ক্রস করতে হবে আপতিত ফোটনকে, না হয় ফোটন ইলেকট্রন বের করতে পারবে না। তো ফোটনের শক্তি কত? যে এত তরঙ্গদৈর্ঘ্যের আলো আপতিত হচ্ছে, তো আলো মানে ফোটনের শক্তি হচ্ছে কত? ইকুয়াল এইচ এফ, এইচ ইন্টু সি বাই ল্যামডা। তাহলে বলো আমরা এটা এত জুল বা 2.1 ইলেকট্রন ভোল্ট, এটা কার চেয়ে ছোটো? কার্যব্যাপকের চেয়ে ছোটো, তাহলে ইলেকট্রন বের হবে না বা কোনো ইলেকট্রন মুক্ত হবে না, তাহলে ফোটো ইলেকট্রিক ক্রিয়া সংঘটিত হবে না। এই প্রশ্নটা সলভ করা যাক। দেখি, কোন ধাতু থেকে ইলেকট্রন নিঃসরণের জন্য প্রয়োজনীয় তরঙ্গদৈর্ঘ্যের সর্বোচ্চ মান 4400 অ্যাংস্ট্রম। উক্ত ধাতুর উপর 1500 অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্যের অতিবেগুনি রশ্মি এবং 500 অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্যের এক্সরে ফেলা হলো, প্লাঙ্কের ধ্রুবক দেওয়া আছে, ধাতুর কার্যব্যাপক বের করো। সো আমরা কার্যব্যাপক মানে হচ্ছে আমরা কি বলি? এইচ এফ নট, এইচ এফ নট, ডাব্লিউ নট বলতে পারি আমরা, এইচ এফ নট বলতে পাই, বলতে পারি এইচ এফ নট, এইচ ইন্টু সি বাই ল্যামডা নট। তাহলে যে মিনিমাম কম্পাঙ্কে কাপলে ইলেকট্রনগুলো ধাতব বন্ধন থেকে মুক্ত হয়, তো ইলেকট্রনের মিনিমাম কম্পাঙ্ক খেয়াল করো, ইলেকট্রনের যে মিনিমাম কম্পাঙ্ক সেটাকে সূচক কম্পাঙ্ক, ফোটন আপতিত হবে, এখান থেকে ইলেকট্রন বের হবে। তাহলে দেখো এফ ইকুয়াল হচ্ছে কত? সি বাই ল্যামডা। তাহলে আমাদের ভালো করে বোঝো যে মিনিমাম কম্পনে ইলেকট্রন কাপলে ধাতব বন্ধন মুক্ত হয়, তাহলে এটাকে আমরা সূচন কম্পাঙ্ক বলে এফ নট। সো দিস ইজ ল্যামডা নট, শোষণ তরঙ্গদৈর্ঘ্য। এটা মিনিমাম হওয়া মানে হচ্ছে এটা ম্যাক্সিমাম হওয়া, মাথায় রাখবা, কারণ তরঙ্গদৈর্ঘ্য আর কম্পাঙ্ক ব্যস্ত অনুপাতিক। এই জন্য যে মিনিমাম কম্পাঙ্কে ইলেকট্রন কাপলে ধাতব বন্ধন মুক্ত হয় সেটা সূচক কম্পাঙ্ক, তাহলে মিনিমাম কম্পাঙ্কের জন্য সর্বোচ্চ তরঙ্গদৈর্ঘ্য হবে। ঠিক আছে, আচ্ছা, সো এটাই আমাদের দেখার কার্যব্যাপক, ডাব্লিউ নট, এইচ এফ নট, এইচ ইন্টু সি বাই ল্যামডা নট, রাইট? যেহেতু পাই ইকুয়াল এইচ এফ নট, এইচ ইন্টু সি বাই ল্যামডা নট, এইচ সি বাই ল্যামডা নট। আচ্ছা, সো প্লাঙ্কের ধ্রুবক আলোর বেগ, আর এটা অ্যাংস্ট্রমটাকে মিটারে নিয়ে গেলাম। সো আমরা
পারবো নাকি? আচ্ছা, তাহলে আমরা এত জোর বা ইলেকট্রন ভোল্ট বের করতে পারবো। আচ্ছা, তারপর ইলেকট্রনের গতিশক্তি বের করার ওয়ে কি? গতিশক্তি হচ্ছে হাফ এমবিএ স্কোয়ার, আর ব্যাক যদি বলে তাহলে ইকুয়াল পাই প্লাস কেএমএক্স। আমরা কেএমএক্স ইকুয়াল ই মাইনাস পাই, পাই বাই ডাব্লিউ নট বলতে পারি। এখান থেকে আমরা হাফ এমবিএ স্কোয়ার ইকুয়াল এটা, এখান থেকে ভির মানটা আমরা এই ইকুয়েশন থেকে দেখো আমরা প্রথমে অতিবেগুন রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য বসাই, একরকম মান পাবো। আর এক্সটার জন্য সেম ওয়েতে মান পাবো, একটু ক্যালকুলেশন করে দেখবা। দুইটার জন্য নিশ্চিত ইলেকট্রনের ব্যাগ দুই রকম হবে। হ্যাঁ, তাহলে এখানে দেখা যাচ্ছে ইউভি রশ্মি মানলে ব্যাগ ইলেকট্রনের ব্যাগটা এক্স রশ্মি মারার চেয়ে ব্যাগের চেয়ে বেশি। হ্যাঁ, এই প্রশ্নটা বরিশাল বোর্ড 23 সালের। দেখো, নাবিহা ফটো ইলেকট্রিক করার জন্য 3 ইলেকট্রন ভোল্ট কার্যবাহকের একখণ্ড ধাতু নিল। ধাতুটিতে 280 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেলা হলো। সে তার বান্ধবী নীলাকে বলল ধাতুটি থেকে এত বেগে ইলেকট্রনের ব্যাগ নির্গত হয়। আচ্ছা, এটা তোমাদেরই করতে হবে, শোষণ তরঙ্গ দৈর্ঘ্য কত। সো আমরা অবশ্যই জানি কার্যবাহক পাই ইকুয়াল হচ্ছে কত, এইচ এফ নট এইচ ইন্টু সি বাই ল্যামডা নট। সো এখান থেকে পাইটা ইলেকট্রন ভোল্ট আছে, এটাকে জোরে নিয়ে যাবা। নিচে আমরা ইলেকট্রন ভোল্টকে জোরে পারবো ইলেকট্রন চার্জ দ্বারা গুণ করবো, দেন এখান থেকে ল্যামডা নটের মানটা বের করবো। ল্যামডা নটের মান আমরা এটা। নাবিহার উক্তি যথার্থ কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আর এটা আমরা কি দরকার, ইলেকট্রনের ব্যাগটা দরকার। তাহলে আমরা কি বলবো, এত তরঙ্গ দৈর্ঘ্য আরও আপতিত হলে তাহলে ইকুয়াল পাই প্লাস কেএমএক্স, রাইট? পাইটা আমার কাছে দেওয়া আছে কত, 3 ইলেকট্রন ভোল্ট। তাহলে ইকুয়াল এইচ এফ এইচ ইন্টু সি বাই ল্যামডা। এইচ প্রান্ত ধ্রুবক, সি আলোর বেগ, ল্যামডার মান দেওয়া আছে এত তরঙ্গ দৈর্ঘ্য, এটাকে ন্যানোমিটারকে মিটারে নিয়ে যাবো। পাইয়ের মান দেওয়া আছে ইলেকট্রন ভোল্টকে, এটাকে জোরে নিয়ে যাবো। পাই প্লাস কেএমএক্স হাফ এমবি স্কোয়ার ম্যাক্স, হাফ এমবি স্কোয়ার ম্যাক্স। সেখান থেকে বি ম্যাক্সটা বের করো আগের ম্যাথটার মতো। ওটা দেখবে এটা মিলে যাবে, এই ব্যাগটা চলে আসবে। হ্যাঁ, এটা নিজেরা করবা, না পারলে কমেন্ট বক্স আমাকে জানাবা, আমি সলভ করে দিব, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা দেখো, এই প্রশ্নটা একটু ঢাকা বোর্ড 23 সালের প্রশ্ন। নাবিহা আচ্ছা, একটা ধাতু দেওয়া আছে বি ধাতু, বলা হচ্ছে বি পাতের কার্যবাহক দেওয়া আছে, এটা শোষণ তরঙ্গ দৈর্ঘ্য কত। তো শোষণ তরঙ্গ দৈর্ঘ্য সেম এক্স্যাক্টলি ফর্মুলাটা অ্যাপ্লাই করে ফেলবা। বি পাতের আচ্ছা উদ্দীপক 3 ভোল্ট বিয়োগ পার্থক্য প্রয়োগে ফটো কারেন্ট পাওয়া যাবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। অর্থাৎ তাহলে দেখা যাচ্ছে আমরা যে স্টপিং ভোল্টেজ, রাইট? আচ্ছা, যে ভোল্টেজ অ্যাপ্লাই করলে আমরা এখানে যেমন মনে করি একটা নেগেটিভ থাকে, এটা কি থাকে, পজিটিভ থাকে, রাইট? আচ্ছা, সো এখানে আমরা একটা যদি কি করি বিয়োগ পার্থক্য প্রয়োগ করি, আর রেজিস্ট্যান্স দিয়ে যদি কি করি বিয়োগ পার্থক্য প্রয়োগ করি, এটা যদি মাইনাস প্লাস করি। আচ্ছা, সো এটার তখন আমরা কি করি, আচ্ছা তখন আমরা এর অপোজিট ভোল্টেজ যদি অ্যাপ্লাই করি তাহলে কিন্তু এটা কি হবে না, এখান থেকে ইলেকট্রন এখানে যে ভোল্টেজে বের হচ্ছে তার অপোজিট ভোল্টেজ যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে ইলেকট্রন বের হয় না। এটাকে আমরা বলছি নিবৃত্তি বিভব বা স্টপিং ভোল্টেজ। সো দেখো, তাহলে আমরা নিবৃত্তি বিভবটা দেখি। নিবৃত্তি বিভব কীরকম, ইকুয়াল পাই প্লাস কেএমএক্স। ফোটন আপতিত হলে এখান থেকে ইলেকট্রন বের হয়, বন্ড এনার্জি চেয়ে বেশি অ্যাপ্লাই করে। তাহলে এই বন্ড এনার্জি আমরা এটাকে কার্যবাহক বা ওয়ার্কিং ফাংশন বলি। সো ইকুয়াল এইচ এফ এইচ ফোটন এনার্জি হচ্ছে এইচ ইন্টু সি বাই ল্যামডা, আর কার্যবাহক হচ্ছে কত, এটা কার্যবাহক দিয়ে আছে। আর ক্যামেক্স ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি কিসের সমান, আমরা এই কি স্টপিং ভোল্টেজের সমান। এই জন্য অপোজিট এদিকে ইলেকট্রনের গতিশক্তি হাফ এমবি স্কয়ার, অপোজিট যেটা ভোল্টেজ ক্রিয়েট করবো সেটা হচ্ছে এই ভি নট। এই ভি নট স্টপিং ভোল্টেজ আর নিবৃত্তি বিভব। এখান থেকে আমি নিবৃত্তি বিভবের ভ্যালুটা বের করি 2.675 ভোল্ট। আচ্ছা, এখন 2.675 ভোল্ট অ্যাপ্লাই করলে এখান থেকে কি হবে না, ইলেকট্রন বের হবে না। সো তুমি অ্যাপ্লাই করছো কত, 3 ভোল্ট, এনএফ হচ্ছে বেশি অ্যাপ্লাই করছো, তাহলে কিন্তু ইলেকট্রন বের হওয়ার কোনো সুযোগ নেই। কারণ ইলেকট্রন এখান থেকে স্টপ করতে গেলে, ইলেকট্রনের ব্যাগটাকে স্টপ করতে হলে 2.675 ভোল্ট এনাফ। সেই জায়গায় তুমি অ্যাপ্লাই করছো কত, 3 ভোল্ট। তাহলে 3 ভোল্ট অ্যাপ্লাই করলে ফটো কারেন্ট পাওয়া যাবে না, ঠিক আছে? দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান কলেজের ছাত্রী মিনা পরীক্ষাগারে ফটো তৈরির প্রদর্শন করে প্রাপ্ত ফলাফল উল্লেখিত গ্রাফটা অঙ্কন করলো। আচ্ছা, আমরা জানি কোনো ধাতুর উপর আলো আপতিত হওয়ার সাথে সাথে ইলেকট্রন বের হয় না, রাইট? এখানে যে ইলেকট্রন আছে, ইলেকট্রনগুলো সহজেই বের হয় না, অর্থাৎ একটা মিনিমাম এনার্জি অ্যাপ্লাই করতে হয়, না হয় ইলেকট্রন বের হবে না। তাহলে আমাকে দেখো, আচ্ছা দেখো, প্রদর্শন করে প্রাপ্ত ফলাফল হতে উল্লেখিত একটি গ্রাফ অঙ্কন করলো। তাহলে যে ফোটন আপতিত হলো সে ফোটনের কম্পাঙ্ক, অ্যাকচুয়ালি এই ভ্যালুটা প্রশ্নকর্তা একটু
আমি বলবো এই ভ্যালুটা এখানে না দিয়ে এখানে দেওয়া উচিত ছিল, মানে এটা এটা তাহলে বোঝা যেত কম্পাঙ্ক এখান থেকে শুরু হয়েছে। তো এটা আচ্ছা, ইলেকট্রনের গতিশক্তি হচ্ছে 1.4 ইলেকট্রন ভোল্ট। ওকে ফাইন, আমরা তাহলে বের করে ফেলতে পারবো, যেহেতু ইকুয়াল পাই প্লাস কেমেক্স, HF ইকুয়াল HF নট প্লাস কেমেক্স। এই এখানে HF নট, F নট বলতে সেই বলে আমরা পক্ষান্তর করে এদিকে নিয়ে আসছি, আর এখান থেকে আমরা ল্যামডা নট মানে এটা। হ্যাঁ, সো ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি হচ্ছে 1.4 ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্টকে জোলে নিয়ে যাও। আচ্ছা, আমরা এই যে ইলেকট্রনের চার্জ এরকম করছি, বাকি টার্মগুলো বসালে আমরা কি পেয়ে যাবো, শোষণ তরঙ্গ দৈর্ঘ্যটা পেয়ে যাবো। মিনা কি কোনোভাবে উক্ত পরীক্ষায় প্রাপ্ত ফটোপ্রবাহ ওই ব্যাটারির সাহায্যে বন্ধ করতে পারবে? এখানে কত 1.5 ভোল্টের ব্যাটারি ইউজ করলো। সো আমরা জানি ক্যামেক্স মানে হচ্ছে এভি নট, সেখান থেকে আমরা ভি নট স্টপিং ভোল্টেজটা বের করলাম 1.4 ভোল্ট। 1.4 ভোল্ট অ্যাপ্লাই করলে এখান থেকে ইলেকট্রন বের হবে না, বাট আমরা ইউজ করলাম 1.5 ভোল্ট। তাহলে বলো আমাকে, অবশ্যই আমরা ভোল্টেজ বেশি নিচ্ছি, আমাদের 1.4 হলে না, তাহলে অবশ্যই মেনা 1.5 ভোল্ট ব্যাটারি ইউজ করে ইলেকট্রনের ফটোপ্রবাহ বন্ধ করতে পারবে। ঠিক আছে, এটা ময়মনসিংহ বোর্ড 2024-এর পটাশিয়াম ধাতুর কার্যপক্ষক দিয়েছে এত 2 ইলেকট্রন ভোল্ট 3500 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের অতিবেগুনি আলো পটাশিয়াম ধাতুর উপর আপতিত হলে ফটো ইলেকট্রন নির্গত হয়। পরবর্তীতে 2টি তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেলা হলো, লাল এবং নীল। হ্যাঁ, ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি বের করো। সো আমরা যেহেতু এই খেয়াল করো ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি কত, ক্যামেক্স কত, হ্যাঁ গতিশক্তি চেয়েছে ক্যামেক্স। সো গতিবেগটা নেব, তাহলে ই পাই প্লাস ক্যামেক্স, আমার দরকার হচ্ছে ক্যামেক্স, তাহলে ক্যামেক্স ইকুয়াল ই মাইনাস পাই। এখন কত তরঙ্গ দৈর্ঘ্যের আলো আপতিত হলো, এত তরঙ্গ দৈর্ঘ্যের আপতিত হলো, তাহলে এইচ সি বাই ল্যামডা মাইনাস পাই। পাই হচ্ছে 2 ইলেকট্রন ভোল্ট, 2 ইন্টু 1.6 10 ইনভার্স 19। এটা অবশ্যই জোরে নিয়ে যেতে হবে। ঠিক আছে, আর আমরা এইচের মান, সি এর মান, ল্যামডার মান অ্যাংস্ট্রম 10 ইনভার্স 10 দ্বারা গুণ করবা, তাহলে আমরা অ্যান্সার করবো এত জুল। হ্যাঁ, আচ্ছা চেক করবো, এটা সব কিছু করে দেওয়া সম্ভব না, তাহলে ভিডিওটা 4-5 ঘন্টা হয়ে যাবে ভাই, এতক্ষণ সম্ভব না, তোমরা নিজেরা করবা, আর সব কিছু করে দেওয়াটা উচিত না। হ্যাঁ, তোমাদেরকে আমি হিন্টস দেবো, তোমরা করে ফেলবা। উদ্দীপক দৃশ্যমান আলো দুটির মধ্যে কোনটির জন্য নিবৃত্তি বিভব মান বেশি পাওয়া যাবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আচ্ছা, দুটি তরঙ্গ দৈর্ঘ্যের জন্য দুই রকম ভাবে পাওয়া যাবে নিবৃত্তি বিভব, তাহলে আমরা এখানে ক্যামেক্সের জায়গায় কী হবে, পাই হবে আর কি। ঠিক আছে, ক্যামেক্সের জায়গায় ইভি নট ইকুয়াল আমরা এটা পাবো এইচ ইন্টু সি বাই ল্যামডা মাইনাস পাই। পাই আমরা প্রত্যেকটার ক্ষেত্রে কার্যপক্ষক মানে কোনো চেঞ্জ হবে না, জাস্ট তাহলে আমরা এখান থেকে ভি নট ইকুয়াল 1/e ইলেকট্রন চার্জ এইচ সি বাই ল্যামডা মাইনাস পাই। এখন তুমি ইলেকট্রন চার্জ একবার লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বসাও, আর একবার বেগুনি আলো নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বসাও, দুইটার জন্য দুই রকমভাবে কী পাবা, হ্যাঁ নিবৃত্তি বিভব পাবা। এবার নিবৃত্তি বিভবের ক্ষেত্রে রেডের জন্য মাইনাস আসছে, মাইনাস আসা মানে ওখান থেকে ইলেকট্রন বের হবে না, এর জন্য নিবৃত্তি বিভব বেশি পাওয়া যাবে। সো এটার জন্য নেগেটিভ, মানে তুমি লিখে দিবা এটার জন্য বিদ্যুৎ প্রবাহ পাওয়া যাবে না, মানে এই ফটো ইলেকট্রন ফটোকৃত্রকে সংঘটিত হবে না, আর ওর জন্য নিবৃত্তি বিভব হচ্ছে কত 0.8 ভোল্ট। ঠিক আছে, এই প্রশ্নটা রাজশাহী বোর্ড 23-এর, এটাও আগেরটার মতো অনেকটা বলতে গেলে। ফটো ইলেকট্রিক ক্রিয়া সংঘট সোডিয়াম পাতের উপর এত হার্টস কম্পাঙ্কের আলো আপতিত হলে নিবৃত্তি বিভব পাওয়া গেল এত, আবার আরেকটা ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যে আলো ফেলে নিবৃত্তি বিভব পাওয়া গেল এত। হ্যাঁ, আচ্ছা এখন কোয়েশ্চেন হলো পরীক্ষণের প্রাপ্ত উপাত্ত হতে সূচন কম্পাঙ্ক নির্ণয় করো। সো আমরা জানি ই ইকুয়াল পাই প্লাস ক্যামেক্স। সো বুঝতেই পারো ক্যামেক্স মানে হচ্ছে কি আমরা কি বলবো, নিবৃত্তি বিভব 0.65। আচ্ছা, এটা মানে এইচএফ, রাইট, এটা মানে হচ্ছে কত এইচএফ নট, রাইট। সূচন কম্পাঙ্ক চাইছে এইচএফ নট প্লাস ক্যামেক্স মানে সিবি নট, রাইট। সো এই ইলেকট্রন ভোল্ট ইলেকট্রন চার্জ ভোল্টেজ হচ্ছে নিবৃত্তি বিভব দেওয়া আছে এত, তাহলে এখান থেকে আমরা এফ নটের মান বের করি, সেটা হচ্ছে কি এইচএফ মাইনাস এইচএফ নট এইচএফ মাইনাস এভি নট বাই হচ্ছে কত এইচ, রাইট। আচ্ছা, তো এটা আমরা ইজিলি পারবো, জাস্ট ভ্যালুগুলো বসে সলভ করে দেখবো, আমি জাস্ট হিন্টসটা দিয়ে দিলাম। উভয় ক্ষেত্রে ইলেকট্রনের ব্যাক সর্বোচ্চ হবে কিনা, যেহেতু প্রথম ক্ষেত্রে আমরা নিবৃত্তি বিভব পেলাম এত, তাহলে সেই ক্ষেত্রে আমরা যেহেতু হাফ এমভি স্কোয়ার ইকুয়াল ক্যামেক্স মিনস হচ্ছে কত এভি নট, সো এভি নট এখান থেকে আমরা
বি বের করবো একবার ভি নট, একবার 0.65 ভোল্ট অ্যাপ্লাই করব, আর একবার একবার 0.675 ভোল্ট আর 1.69 ভোল্ট অ্যাপ্লাই। 1.69 এটা হচ্ছে কি 0.65 এর জন্য পাবো আমরা 47809, আচ্ছা এটা। আর যদি তুমি এই 1.69 বসাও এই ক্ষেত্রে এম এর মান পাবা, ভির মান পাবা এটা, ঠিক আছে। আমি জাস্ট হিন্টস আকার দিয়ে দিলাম, তোমরা সলভ করে দেখবা, ঠিক আছে। কুমিল্লা বোর্ড 23 সালের প্রশ্নটা দেখো, একটি ধাতুর উপর 3000 অ্যাংস্ট্রম এবং 4400 অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্যের বিশিষ্ট দুটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আলাদাভাবে ফেলা হলো, ফলে দুটি ক্ষেত্রেই ধাতব পৃষ্ঠ হতে ইলেকট্রন নির্গত হয়। ধাতুটির শোষণ তরঙ্গদৈর্ঘ্য দেওয়া আছে এত অ্যাংস্ট্রম, ধাতুটির কার্যাবকক মেগা ইলেকট্রন ভোল্ট হিসাব করো। সো আমরা পারবো এটা পাই ইকুয়াল এইচ এফ নট। সো আমরা এফ নট বলতে কত সি বাই ল্যামডা নট, এটা দিয়ে করে ফেলতে পারবো। পাই ইকুয়াল এইচ ইন্টু সি বাই ল্যামডা নট, রাইট, কার্যাবকক তরঙ্গ অ্যাংস্ট্রমটাকে আমরা মিটারে নিয়ে যাবো, 10 দ্বারা গুণ করবো। তাহলে আমরা যে জোলে পাবো তো এনার্জি জোল থেকে ইলেকট্রন ভোল্টে নিয়ে গেলে ইলেকট্রন চার্জ দ্বারা ভাগ করবো। দেন আমরা মেগা ইলেকট্রন ভোল্ট বলে 10^6 দ্বারা কী করবো, গুণ করবো, অথবা 10^6 দ্বারা ভাগ করবো, ঠিক আছে। আচ্ছা, ধাতুর উপর তরঙ্গদৈর্ঘ্য বৃদ্ধি পেলে নিবৃত্তি বিভব কমে, উদ্দীপকের আলোকে গাণিতিক বিশ্লেষণ করো। এটা অ্যাকচুয়ালি আগের মতোই নিবৃত্তি বিভব বের করব। যেহেতু আমাদের এখানে তরঙ্গদৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে ই ইকুয়াল এইচ এফ, যেহেতু আমরা এইচ এফ ইকুয়াল এইচ এফ নট প্লাস ক্যামেক্স, অ্যাকচুয়ালি ক্যামেক্স ইকুয়াল আমরা কি বলি ইভি, রাইট, ইভি ইলেকট্রন ভোল্ট। এখান থেকে আমরা নিবৃত্তি বিভব পাবো আগের মেথের মতো। তো প্রথম ক্ষেত্রে নিবৃত্তি বিভব বের করো, দ্বিতীয় ক্ষেত্রে নিবৃত্তি বিভব বের করো, তাহলে বুঝতেই পারবা তরঙ্গদৈর্ঘ্য বৃদ্ধির সাথে নিবৃত্তি বিভব কমে। হ্যাঁ, সো এটা প্র্যাকটিস করে দেখবা, তোমরা নিজেরাই প্র্যাকটিস করে দেখবা। অনেকটা বলতে গেলে ফটো ইলেকট্রিক ক্রিয়ার এখানে প্রায় 15টার মতো সিকিউ আমি দেখাইছি, তাহলে আমরা আশা করি আরও অনেক থাকতে পারে, তোমরা বাকিগুলো প্রবলেম সলভ করে দেখতে পারো, ঠিক আছে। ফটো ইলেকট্রিক ক্রিয়ার চেয়ে বেশি দরকার নেই অ্যাকচুয়ালি, বাকিগুলো তোমরা নিজেরাই প্র্যাকটিস করে দেখতে পারো। আর যেই বোর্ড কোয়েশ্চেনগুলো বাকি আছে, আমার মনে হয় এই 15টা সিকিউ দেখাই দিলে আশা করি তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। সব কিছু করে দেওয়া তো সম্ভব না, মোটামুটি যতটুকু আমরা করাই দিলাম এনাফ আই থিঙ্ক, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো এটাও সেম ওয়েতে, এই প্রশ্নটা একটু ডিফারেন্ট মনে হবে কিন্তু ইজি। বি বিন্দুতে সর্বোচ্চ গতিশক্তি নির্ণয় করো। যেহেতু আমাদের এখানে দেখো বেসিক্যালি এটা হচ্ছে শোষণ কম্পাঙ্ক, এখান থেকে শুরু। সো উদ্দীপকের সর্বোচ্চ গতিশক্তি হিসাব করো ক্যামেক্স যদি বের করতে চাই, তাহলে এইচ এফ মাইনাস এইচ এফ নট, এইচ এফ মাইনাস এইচ বি বিন্দুতে যেহেতু পড়ছে, তাহলে সর্বোচ্চ গতিশক্তি চেয়েছে, ওকে সর্বোচ্চ গতিশক্তি আমরা দ্যাট মিনস ক্যামেক্স ইকুয়াল কত হবে, তাহলে এইচ এফ মাইনাস এইচ এফ নট, এইচ এফ মাইনাস এইচ এফ নট। এফ কোনটা এফ নট কোনটা হবে, এফ বসাবো এটা, আর এফ নট বসাবো 3 × 10⁻15 হার্টস, এটা ঠিক আছে। আচ্ছা, তারপর বিউ সি বিন্দুর নিবৃত্তি বিভব মান কোনটার বেশি হবে। আমরা যদি নিবৃত্তি বিভব বের করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে ক্যামেক্স ইকুয়াল এটা না বলে আমরা ইভি ইকুয়াল আমরা এটা লিখবো, দেন আমরা ভোল্টেজটা বের করবো, ইলেকট্রনের চার্জ এদিকে ভাগ আকারে চলে আসবে। হ্যাঁ, তো এখন তুমি যদি বলো বি বিন্দুতে কত হবে, এফ হবে এটা এই মানটা, আর এফ নট হবে এই মানটা, রাইট। আর সি বিন্দুতে কত হবে, সি বিন্দুতে নিবৃত্তি বিভবের ক্ষেত্রে এফ হবে এইটা 9 × 10⁻15, আর এফ নট তো অবশ্যই দিয়ে আছে আমাদের কাছে এটা, আর ইলেকট্রন চার্জ দ্বারা ভাগ করে ভোল্টেজ বের হয়ে যাবে। কোনটা দুজন নিবৃত্তি বিভব কীরকম আমরা এখান থেকে বের করতে পারবো, দেন আমরা একটা থেকে একটা বিয়োগ করলে চলে আসবে। সো এখানে আমি প্রায় 15টা সিকিউ দেখালাম, আশা করি এগুলো প্র্যাকটিস করলে তোমাদের ফটো ইলেকট্রিক রেটে কোনো প্রবলেম থাকবে না, ঠিক আছে। এই কোয়েশ্চেনটা একটা মিক্সড কোয়েশ্চেন। এখানে আমরা দেখি কোনো ধাতুর শোষণ তরঙ্গদৈর্ঘ্য 5000 অ্যাংস্ট্রম, ওকে, ধাতুকে আচ্ছা এত তরঙ্গদৈর্ঘ্য আলো দ্বারা আলোকিত করা হলো। আচ্ছা, বলা হচ্ছে এর ফলে নির্গত ফটো ইলেকট্রন দ্বারা কোনো ধাতব লক্ষ্যবস্তুকে আঘাত করা হলো। আচ্ছা, তো এই জিনিসটা একটা আমরা অবজার্ভ করি, কারণ এখানে এক্সট্রা এবং ফটো ইলেকট্রিক একসাথে আছে। সো আমরা ধরি একটা ধাতব পাত, এই ধাতব পাতের উপর আমরা আলো আপতিত করব, এখানে ইলেকট্রন আছে, রাইট। আচ্ছা, ইলেকট্রন থাকলে কি হবে, এখানে যখন আমরা
আলো আপতিত করবো শোষণ তরঙ্গ দৈর্ঘ্য এত। সো ফোটন আপতিত হচ্ছে, ফোটন আপতিত হলে এখান থেকে ইলেকট্রন বের হবে। যেহেতু এখানে কত তরঙ্গ দৈর্ঘ্যের আলো আপতিত হচ্ছে, ল্যামডা হচ্ছে ল্যামডা নট 5100 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যে আলো আপতিত হচ্ছে। আচ্ছা, ধাতুর দেখো কার্যাবক ইলেকট্রন ভোল্টে নির্ণয় করো। তো পাই ইকুয়াল এইচ এফ নট দিয়ে আমরা করে ফেলতে পারবো। পাই ইকুয়াল এইচ এফ নট এইচ ইন্টু সি বাই ল্যামডা নট। আচ্ছা শোষণ, এটা দিয়ে আমরা ইলেকট্রন ভোল্ট আকারে, এটার মান দুইবার ইলেকট্রন ভোল্ট আকারে আসলে এটা আসবে, আর জোল আকারে যদি থাকে তাহলে এই মানটা আসে, এই মানটা আসে। ঠিক আছে, এই মানটা আসবে। এখন বলা হচ্ছে নির্গত ফোটো ইলেকট্রনের সমস্ত শক্তি ব্যয়ে এক্স উৎপন্ন হবে কিনা। আচ্ছা, এখানে ফোটন আপতিত হলে, আচ্ছা এখান থেকে কীভাবে ইলেকট্রন বের হবে আগে। আচ্ছা আমরা দেখি ইলেকট্রন যে বের হচ্ছে, এই ইলেকট্রনগুলোর গতিশক্তি কত সেটা আমরা একটু বের করি। এখন ইলেকট্রনগুলোর গতিশক্তি হচ্ছে ই মাইনাস পাই, ই মিনস এইচ বাই এইচ ইন্টু সি বাই ল্যামডা মাইনাস পাই। এত তরঙ্গ দৈর্ঘ্যের আলো আপতিত হচ্ছে মাইনাস পাই। কার্যপক্ষটা আমরা গত থেকে বের করেছি। সো ইলেকট্রনের ব্যাক হচ্ছে এত। এখন এটা দিয়ে কোনো এক্স উৎপন্ন করা যাবে কি না, এটা আমরা খুব স্পষ্টভাবে দেখেছি। এক্স উৎপাদনের ক্ষেত্রে আমরা এরকম একটা টার্গেট ইউজ করি, রাইট। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এরকম মোটামুটি আমরা এভাবে যদি একটা টার্গেট নিই, এই টার্গেটটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। ঠিক আছে, আচ্ছা। সো এটা একটা টার্গেট, ক্যাথোড, অ্যানোড, অ্যান্ড এদিকে ফিলামেন্ট থাকে, রাইট, ফিলামেন্ট থাকে। আচ্ছা, এই পুরো প্রসেসটা একটা কাঁচ নলে সংঘটিত হয়। সো আমরা একটা কাঁচ নল ড্র করি, পুলিশ নল বলা হয় এগুলোকে, পুলিশ নল। আচ্ছা, ফিলামেন্ট আমি শর্টকাট দেখাচ্ছি, একদম একেবারে এরকম ছিল, রাইট। আচ্ছা, নেগেটিভ পজিটিভ এরকম একটা ব্যবস্থা ছিল। ওকে, টেনশন করার কিছু নেই। দেন আমরা এখানে ভোল্টেজ অ্যাপ্লাই করতে পারি, হাই ভোল্টেজ। আচ্ছা, এখন মূল বিষয়টা তোমাদেরকে আমি বলি যে দেখো এটাই ছিল সেই পাত। এখন এখানে যে ইলেকট্রনের শক্তিটা পাওয়া গেল, এটাকে এখন আমরা যদি এক্স উৎপাদনের ক্ষেত্রে ব্যবহার করি, ধরো এই পাতটা এটা, এই পাতটা মনে করি এটার নাম এ পাত দিলাম, এটা হবে এ, যদিও এটা এনো ক্যাথোডের নোট। আচ্ছা, এটা এ পাতটা মনে করো, এই পাতটা। এখন এখানে আমরা এই এনার্জি থেকে আমরা কি পাবো কিনা, হ্যাঁ, এক্স উৎপাদন করতে পারবো কিনা। সো আমরা জানি দ্রুতগামী ইলেকট্রন ধাতব পাতকে আঘাত করলে এখান থেকে একটা বিকিরণ বের হয়, বিকিরণটা হচ্ছে এক্স রে। আচ্ছা, এই যে ইলেকট্রন টার্গেটকে আঘাত করে, টার্গেটের এই যে ইলেকট্রনের শক্তি হচ্ছে বি, ইলেকট্রন ভোল্টের হিসাব করি আমরা, বা হাফ এমবিএসকে দিয়ে হিসাব করি, এটাকে আমরা ক্যামেক্স বলি, রাইট, ক্যামেক্স। আচ্ছা, তো এখান থেকে যে ফোটন বের হবে, আচ্ছা এখন ইলেকট্রন এখান থেকে অনেকটা বলতে গেলে তুমি ফটো ইলেকট্রিক এই পাত থেকে মনে করো আলো আপতিত করলে, এখান থেকে ইলেকট্রন বের হচ্ছে, রাইট। এটা আর একটা ধাতব পাতকে যদি আঘাত করে তাহলে এখান থেকে ইলেকট্রন বের হবে। যে ইলেকট্রন এখান থেকে আলো আপতিত হওয়ার ফলে যে এখান থেকে ইলেকট্রন বের হবে, সেই ইলেকট্রনগুলো গতিশক্তি সম্পন্ন হয়ে একটা ধাতব পাতকে যদি আঘাত করে, তাই ধাতব পাত থেকে এক্সরে বের হবে কিনা, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে আমরা ইলেকট্রনের শক্তিটা এখানে আছে, ইলেকট্রনের শক্তি হচ্ছে কত, ইলেকট্রন শক্তি কিসে কনভার্ট হবে, ফোটনের এনার্জিতে কনভার্ট হবে। যেহেতু এক্সরে উৎপন্ন হচ্ছে, এক্সরের একক হচ্ছে ফোটন, এক্সরে ফোটনের শক্তি হচ্ছে এইচ ইন্টু সি বাই ল্যামডা। তো এখানে আমরা ল্যামডা প্রাইম লিখলাম, কারণ এক্সরে কম্পাঙ্ক চেঞ্জ হয়ে যাবে, তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হয়ে যাবে। তাহলে এক্সের জন্য তরঙ্গ দৈর্ঘ্য আমরা ল্যামডা প্রাইম ধরলাম, আর এনার্জি এখানে এটা ইউজ হবে। সো ক্যামেক্সটা ইউজ হবে মূলত। এর ই প্রাইম মানে হচ্ছে কি ইলেকট্রনের গতিশক্তিটাই। আচ্ছা, ইলেকট্রন যেই শক্তি গেইন করলো সেটা হচ্ছে এটা। আচ্ছা, দেন আমরা কত তরঙ্গ দৈর্ঘ্যে আলো আপতিত করলাম সেটা বসাই দিছি। আচ্ছা, তাহলে ল্যামডা প্রাইম আমরা বের করতে পারবো এই সি বাই ই। আচ্ছা, এই হচ্ছে ইলেকট্রন শক্তিটা ছিল, এটা এই সি আমরা বসাই দিলাম। তাহলে এখান থেকে যে এক্সরেটা বের হচ্ছে, তাহলে এটার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এত মিটার, বাট এটা কিন্তু এই রেঞ্জের চেয়ে বড়, কারণ ইনভার্স 8 আর ইনভার্স 6, অবশ্যই ইনভার্স 8 ছোট। তাহলে আমরা এই এবং এই রেঞ্জের মধ্যে পাচ্ছি না। দ্যাট মিনস এখান থেকে এক্স রশ্মি
উৎপন্ন করা যাবে না, অর্থাৎ আমরা যথেষ্ট এনার্জি পাচ্ছি না। তাহলে আমি যদি এক কথায় যদি তোমাদেরকে আমি যদি এটা এক লাইনে যদি বুঝাই দিই, বিষয়টা ছিল এরকম। আমি একটু স্পেস নিয়ে যদি দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবা যে একজ্যাক্টলি এটা মানে কী বোঝায়। ঠিক আছে, আমি আবার একটু রিভিশন আকার যদি দেখাই, সেটা হচ্ছে এরকম। এক্সট্রার ক্ষেত্রে মূলত বিষয়টা এরকম যে একটা পাথ থেকে যে আমরা প্রথমে আমাদের প্রসেস হচ্ছে একটা পাথ থেকে ইলেকট্রন বের হবে কি না। সো ওকে ফাইন, সেখানে আমরা ফোটন আপতিত করি, আলো আপতিত ফোটন আপতিত করি। তাহলে এই ফোটনের শক্তিটা কত? ফোটনের শক্তি আমরা এখান থেকে h/c/λ দিয়ে বের করতে পারি। যদি এত তরঙ্গ দৈর্ঘ্য আলো আপতিত হলো, সেটা কার্যাপেক্ষক আমরা গ থেকে বের করেছি। তাহলে ইলেকট্রন এখান থেকে যে ইলেকট্রনগুলো বের হচ্ছে, সেই ইলেকট্রনগুলো কত স্পিডে বের হচ্ছে, সেটা গতিশক্তিটা আমরা বের করছি। এখন ইলেকট্রন গতিশক্তি সম্পন্ন হচ্ছে, সেই গতিশক্তি সম্পন্ন এটা যদি আমরা কোনো ধাতব পাতকে আঘাত করি, ধরো কথার কথা আমরা জাস্ট একটা ধাতব পাতকে আঘাত করছে, মনে করো 40-50 এভাবে রাখলাম, একটা ধাতব পাতকে আঘাত করছে। ধাতব পাতকে আঘাত করলে এখান থেকে কী বের হয়? এক্সরে বের হবে, রাইট? তো এক্সরে বের হবে। সো এক্সরে ধাতব ইলেকট্রনের শক্তি, সেটা হচ্ছে আমরা ই দিলাম, কথার কথা ক্যামেক্সটাই মূলত আমরা লিখতে পারি, ক্যামেক্সটাই লিখতে পারি। তো ক্যামেক্সটা কিসে কনভার্ট হবে? এক্সরে ফোটনে কনভার্ট হবে। যদি একটা ফোটন, এখন দেখো তুমি বলতে পারো স্যার আলোর কোনো নামও ফোটন, এক্সরে কোনো নামও কি ফোটন? হ্যাঁ, অবশ্যই ফোটন। যত রকম ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আছে সবার কোনো নাম হচ্ছে ফোটন। সো এখানে যেমন =hf লিখবা, প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুসারে h/c/λ এর জন্য লিখবা। তবে এখানে একটা কথা আছে, এর শক্তিটা আমরা কি লিখলাম h/c/, আচ্ছা যে লিখতে পারো এই ডাবল প্রাইম লিখলে অসুবিধা নেই, একই হিসাব। জাস্ট এখানে এটাও কি দ্বারা লিখতে পারো ল্যামডাটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, সেটা আমরা কম্পাউন্ড ক্রিয়া পড়ালে বুঝবো। তাহলে দেখো খেয়াল করো, আমরা ফোটন আপতিত করলাম, আলো আপতিত করলাম, আলো আপতিত করলে এইখান থেকে ইলেকট্রন বের হবে। সেই ইলেকট্রনটাকে আমরা যদি একটা ধাতব পাতে আঘাত করি, তাহলে আবার কি হচ্ছে, এখান থেকে এক্সরে উৎপন্ন হবে কি না। তো এখানে যে তরঙ্গ দৈর্ঘ্যটা পাওয়া যাচ্ছে, তো এখানে এনার্জিটা কিসে কনভার্ট হচ্ছে? ইলেকট্রনের গতিশক্তিটা আবার এক্সট্রা ফোটনের গতিশক্তিতে কনভার্ট হচ্ছে। তো আমরা লিখলাম, এখান থেকে আমরা এক্সট্রা ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যটা বের করলাম। নির্গত এখানে এক্সরে উৎপন্ন হবে এমন কোনো কথা না, একটা যে বিকিরণ উৎপন্ন হয়েছে, বাট এই বিকিরণটা রেঞ্জটা এক্সরের মধ্যে নাই। সো এখান থেকে আমরা এক্সরে প্রডিউস করতে পারবো না। ঠিক আছে, এখন দেখাবো কম্পটন ক্রিয়া। হ্যাঁ, আমরা পার্ট 1 রিলেটিভিটি দেখেছি, পার্ট 2তে আমাদের এক্সরে এবং ফটো ইলেকট্রিক ক্রিয়া। বলা যায় এক্সরে এবং ফটো ইলেকট্রিক ক্রিয়া পড়লে মোটামুটি আমাদের প্রিপারেশন হয়ে যায়। তারপরে যারা একটু মোর প্র্যাকটিস করতে চাও তাদের জন্য এই পার্টটা। তোমরা যারা মানে মনে করো যে যাদের প্রিপারেশন নিয়ে খুব টেনশনে আছো বা হ্যাঁ বেশি লং করতে চাচ্ছ না, তারা চাইলে এই পার্টটা স্কিপ করতে পারো। অর্থাৎ কম্পাউন্ড ক্রিয়া, তারপর হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, হ্যাঁ ডি ব্রগলি ওয়েভ ইকুয়েশন, চাইলে তোমরা এই পার্টটা বাদ দিতে পারো। এটা যারা মোর পড়তে চাইবা তাদের জন্য। ঠিক আছে, আচ্ছা কম্পাউন্ড ক্রিয়া জিনিসটা কি একটু দেখো। আমরা এই ফটো ইলেকট্রিক ক্রিয়া কী দেখেছি, দেখো ফটো ইলেকট্রিক ক্রিয়া আমরা দেখিয়েছি এরকম যে যখন এরকম ধাতব পাত আছে, মনে করো ধাতব পাত, এই ধাতব পাতে যখন কি হয়, ফোটন নির্গত হয়, আলো নির্গত হয়, তখন ফোটন নির্গত হলে ইলেকট্রন বের হয়, রাইট? ইলেকট্রন কী হয়? বের হয়। তো ইলেকট্রন যে বের হয়, ইলেকট্রন গতিশক্তি সম্পন্ন হয়। তখন আমরা দেখাইছি যে ফোটন আপতিত হলে ইলেকট্রন বের হয়, ইলেকট্রন বন্ধন শক্তি ভাঙার পর বের হয়, বা আমরা এরকম একটা ইকুয়েশন দেখাইছি, রাইট? = π + kmx, রাইট? আচ্ছা, এখন দেখো যে আমরা একসাথে কি দেখাইছি, এরকম যে একটা ফিলামেন্ট থেকে যখন দ্রুতগামী ইলেকট্রন মুভ করে, এই ইলেকট্রনকে আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করি, হাই ভোল্টেজ অ্যাপ্লাই করলে ঠিক আছে। তো এখানে একটা কাজ নলে মূলত এটা করা হয়। সো তোমাদেরকে দেখাইছে এরকম একটা টার্গেট থাকে, ধাতব পাত থাকে। এই টার্গেটকে যখন আঘাত করা হয়, হ্যাঁ, এটা কাঁচ নলের মধ্যে এটাকে আঘাত করা হয়, কাঁচ নলে থাকে, কুলিশ নল বলা হয় এটাকে। ঠিক আছে, তখন এখান থেকে যখন দ্রুতগামী ইলেকট্রন, কারণ এক ভোল্টেজ জন্য ইলেকট্রন এক বেগে যাবে, তখন এখান থেকে একটা বিকিরণ বের হয়ে আঘাত করলে এটাকে আমরা বলছিলাম এক্সরে। এটাও দৃশ্যমান, কিন্তু এটা সব কিছু ব্যাট করা যেতে পারে। সো খেয়াল করো, ফটো ইলেকট্রিক ক্রিয়া এবং এক্সরে অপোজিট। এখানে ফোটন আপতিত করে ইলেকট্রন বের করি, আর এখানে দ্রুতগামী ইলেকট্রন টার্গেটকে ধাতুকে আঘাত করলে এখান থেকে কি বের হয়? এক্সরে বের হয়। বলা যায় একটা আটটার অপোজিট। সো কম্পাউন্ড ক্রিয়া কি বলছে?
কম্পন ক্রিয়া হচ্ছে এরকম যে খেয়াল করো, এখন একটা ফোটন যদি কোনো ইলেকট্রনকে আঘাত করে, মনে করো এটা একটা ফোটন, যেহেতু ফোটনের কণাধর্ম এবং তরঙ্গধর্ম দুটোই আছে। এখন ফোটন যখন কোনো তার ইলেকট্রনকে আঘাত করে, ধরো এটা হচ্ছে কি ইলেকট্রন, এটা হচ্ছে ফোটন, আপতিত ফোটন, আপতিত ফোটন। ফোটন যখন ইলেকট্রনকে আঘাত করে এটাকে বলা হয় টার্গেট ইলেকট্রন, টার্গেট ইলেকট্রন, টার্গেট ইলেকট্রন। সো টার্গেট ইলেকট্রন, ফোটন যখন ইলেকট্রনকে আঘাত করে তখন কি হয় একটু খেয়াল করো। আমি যদি অক্ষ ড্র করি দেন তোমরা বুঝতে পারবা। আচ্ছা, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তখন ফোটন, আমি টার্গেট ইলেকট্রনটাকে একটু করে মুছে দিয়ে লেখাটা একটু মুছে দিচ্ছি। টার্গেট ইলেকট্রন বলতে পারো তুমি, এটিকে আমি এইভাবে লিখছি, টার্গেট ইলেকট্রন। সো তখন কি হয় দেখো, ফোটন ধাক্কা কি এদিকে চলে যায়, ঠিক আছে, ইলেকট্রনের দিকে চলে যায়, বলা যায় ফোটনের দিকে চলে গেছে আর ইলেকট্রনের দিকে চলে আসছে। একবার চিন্তা করো, তাহলে এটা হচ্ছে কি বিক্ষিপ্ত ফোটন, বিক্ষিপ্ত ফোটন। আর তার কম্পন 1923 সালে এই ঘটনাটা আবিষ্কার করেন, সেটা হচ্ছে কি, আর এদিকে হচ্ছে কি বিক্ষিপ্ত ইলেকট্রন, বিক্ষিপ্ত ইলেকট্রন। আচ্ছা, বিক্ষিপ্ত ইলেকট্রন যদি এটার সাথে পাই কোণ উৎপন্ন করে, সো খেয়াল করো এখন ফোটন যে ব্যাপারটা খেয়াল করো, ফোটন শক্তি E = hf, h ইন্টু c বাই ল্যামডা, c বাই ল্যামডা। সো আমরা একটু যদি চিন্তা করি, c = f ল্যামডা, সো f = হচ্ছে কত, c বাই ল্যামডা, c বাই ল্যামডা। সো এটা যদি ম্যাক্সিমাম হয় অবভিয়াসলি এটা মিনিমাম হবে, আর এটা মিনিমাম হলে এটা কি হবে, ম্যাক্সিমাম হবে, রাইট। সো একবার চিন্তা করো তাহলে, যে ফোটনটা ইলেকট্রনকে আঘাত করছে, তাহলে ফোটন যখন ইলেকট্রনকে আঘাত করছে, এখানে খেয়াল করো, ফোটন যখন ইলেকট্রনকে আঘাত করে ফোটনের কম্পাঙ্ক ম্যাক্সিমাম, রাইট। যত কম্পাঙ্কে কাঁপাতে পারবে ইলেকট্রনকে, ইলেকট্রন তত তত বন্ধন থেকে মুক্ত হয়। খেয়াল করো, ফোটনের কম্পাঙ্ক যদি ম্যাক্সিমাম হয়, ল্যামডা হবে মিনিমাম, ল্যামডা হবে মিনিমাম। সো এটাকে আমরা ল্যামডা 1 ধরলাম। আবার ধাক্কা খাওয়ার পর তাহলে কি হবে, এর কম্পাঙ্ক কমে যাবে, ফোটনের কম্পাঙ্ক কমে যাবে। এটা ম্যাক্সিমাম হলে বিক্ষিপ্ত ফোটনের কম্পাঙ্ক হবে মিনিমাম, কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য হবে ম্যাক্সিমাম, কারণ তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হয়ে যাবে। সো তখন এটাকে আমরা ল্যামডা মিনিমাম, ল্যামডা ম্যাক্সিমাম বলতে পারি। সো এটাকে আমরা ল্যামডা 2 বললাম, এই তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা 2, এটাকে ল্যামডা 1। তো আর তার কম্পন দেখান, সেটা হচ্ছে এরকম 1 মাইনাস, দেখো এরকম একটা ইকুয়েশন নিয়ে এস্টাবলিশ করেন। আমি ইকুয়েশনটা পুরো দেখাচ্ছি না, জাস্ট বিষয়টা এবার ব্যাখ্যা করছি। ল্যামডা 2 মাইনাস ল্যামডা 1, সো তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে গেল, ঠিক আছে। ল্যামডা 2 মাইনাস ল্যামডা 1 এখন হচ্ছে কি h বাই m0c 1 মাইনাস cos পাই। সো খেয়াল করো, এটাকে আমরা ডেল্টা ল্যামডাও বলতে পারি, তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য। আর এটাকে ল্যামডা সি বলা হয় কম্পন তরঙ্গ দৈর্ঘ্য, 1 মাইনাস cos পাই। সো খেয়াল করো, পাই হচ্ছে এই কোণটা, ঠিক আছে। ল্যামডা 2 ল্যামডা 1 দেওয়া থাকবে m0 ইলেকট্রনের উপর, ঠিক আছে। এটাকে অনেক সময় এভাবে লিখে, এটা মান হচ্ছে 2.43 10^12 মিটার, এটাকে বলা হয় কম্পন তরঙ্গ দৈর্ঘ্য। সো এখান থেকে আমরা যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে কি, ফোটন ধাক্কা দেওয়ার পরে ফোটনের কম্পাঙ্ক কমে যায় কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যায়। এই আপতিত এবং বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যের যে পার্থক্য, সেটা হচ্ছে h বাই m0c 1 মাইনাস cos। আমাদের h এর প্লাঙ্কের ধ্রুবক, m0 ইলেকট্রন ওভার c হচ্ছে আলোর বেগ, আর কত কোণে বিক্ষিপ্ত হয়েছে সেটা হচ্ছে কি পাই। ওকে, কম্পন ক্রিয়া নিয়ে দুইটা গাণিতিক সমস্যা দেখাবো। দেখো, প্রথমটা একদম বেসিক লেভেলের ম্যাথ বলা যায়। এত তরঙ্গ দৈর্ঘ্যের এক্স রশ্মি কোনো ইলেকট্রনের উপর আপতিত হয়ে বিক্ষিপ্ত হয়, আর বিক্ষিপ্ত রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য বের করো। আচ্ছা, সো আমরা বলছিলাম যে দেখো, একটা ফোটন, আপতিত ফোটন, একটা ফোটন যদি ইলেকট্রনকে আঘাত করে, স্পিড আঘাত করছে মনে করো, তাহলে দেখো ফোটন একদিকে বিক্ষিপ্ত হয়, ইলেকট্রন একদিকে বিক্ষিপ্ত হয়। এটাকে আমরা বিক্ষিপ্ত ফোটন, এটাকে বিক্ষিপ্ত ইলেকট্রন বলে। আর এটা যদি পাই কোণে থাকে, আমরা এটাকে বলি ল্যামডা 1, এটা ল্যামডা 2। সো তোমাদেরকে বলছিলাম এরকম, ল্যামডা 2 মাইনাস ল্যামডা 1, এটা ল্যামডা ম্যাক্সিমাম হবে, এটা ল্যামডা মিনিমাম হবে, রাইট। যেহেতু এটা এফ ম্যাক্সিমাম ছিল, এটা এফ মিনিমাম, রাইট। আচ্ছা, h বাই m0c 1 মাইনাস cos পাই। আচ্ছা, সো ল্যামডা সির মান যেহেতু দেওয়া আছে, এটা ল্যামডা 2 মাইনাস ল্যামডা 1 ইকুয়াল ল্যামডা সি কম্পন তরঙ্গ দৈর্ঘ্য বলা হয় 1 মাইনাস cos পাই। এটা ডিরেক্টলি মান দেওয়া আছে, এটা ডিরেক্টলি মান দেওয়া আছে। আর আপতিতটার মান দেওয়া আছে ল্যামডা 2 এর মান কত বলা হচ্ছে বিক্ষিপ্ত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা 2 বা, সুতরাং ল্যামডা 2 ইকুয়াল ল্যামডা 1 প্লাস ল্যামডা সি হোল 1 মাইনাস cos পাই, রাইট। ওকে, ল্যামডা 1 এত তরঙ্গ দৈর্ঘ্য,
0.2400 नैनोमीटर मीटर निয়ে গেলে 10⁻9 मीटर प्लस लैम्डा सी मान হচ্ছে এত ন্যানোমিটার, সেটাকে তুমি মিটারে নিয়ে যাও 0.00243 রাইট টাইমস 10⁻9 মিটার 1 মাইনাস কস কত ডিগ্রি কোণে বের হয়, কোনো আপতিত বিক্ষিপ্ত হয়, বিক্ষিপ্ত রাশির তরঙ্গ থেকে বের করো। আচ্ছা, এটা তোমাকে দিয়ে থাকতে হবে, কত কোণে বিক্ষিপ্ত হয় এটা দিয়ে থাকতে হবে। 60 ডিগ্রি কোণে 60 ডিগ্রি আপতিত হয়ে এটা 60 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়। আমি যদি প্রশ্নটা একটু ইয়া করে দিই, এটা 60 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়, কাইন্ডলি এটা খেয়াল করবা। 60 ডিগ্রি, আমি প্রশ্নটা একটু আপতিত হয় 60 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়, 60 ডিগ্রি কোণে 60 ডিগ্রি কোণে আপতিত হয়, 60 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়। আচ্ছা সরি, এটা আশা করি তোমরা বুঝবো আমার ব্যাপারটা। 1 মাইনাস কস পাই, আচ্ছা কস 60 ডিগ্রি বসাই দিলাম। তাহলে এটাকে ক্যালকুলেশন করো, অ্যান্সার পাবা 4400 পয়েন্ট। আচ্ছা সরি, এটা মোটামুটি তোমরা একটু নিজেরা ক্যালকুলেটর মেরে দেখো, আমি অ্যান্সারটা লিখে দিই জাস্ট 0.2412 ইন্টু 10⁻9 এত মিটার আসে, বা এটাকে তুমি ন্যানোমিটারে নিয়ে যেতে পারো, 0.2412 ন্যানোমিটার। ঠিক আছে, অ্যান্সারটা চেক করে দেখবো, ক্যালকুলেটর পাওয়ার আগে পরে আসতে পারে, অসুবিধা নেই। ঠিক আছে, আচ্ছা এটা একদম বেসিক লেভেলের ম্যাথ। এখন এরপরের ম্যাথগুলো একটু মোটামুটি স্ট্যান্ডার্ড লেভেলের। আমি বলবো এই পার্টটা একটু পরীক্ষায় কম আসে, বাট যারা পারবে তাদের জন্য ওয়েলকাম, কারণ প্রশ্ন তো সব জায়গা থেকে আসতে পারে, এখান থেকে প্রশ্ন আগে তেমন আসতো না, এখন ইদানিং আসতেছে। সো দেখা যাক, এরপরটা দেখো, ইলেকট্রনের সাথে সংঘর্ষের ফলে এত তরঙ্গদৈর্ঘ্যের আপতিত ফোটন এতক্ষণে বিক্ষিপ্ত হয়ে এটি ধাতুপৃষ্ঠে আঘাত করে, ধাতুপৃষ্ঠের কার্যাপেক্ষক এত। আচ্ছা, এখন একটা ইলেকট্রন, আচ্ছা ইলেকট্রনের সাথে সংঘর্ষের ফলে এত তরঙ্গদৈর্ঘ্যের আপতিত ফোটন, একটা ফোটন কী করছে, ফোটন আসতেছে এসে একটা ইলেকট্রনকে আঘাত করছে, রাইট। আচ্ছা ইলেকট্রন একদিকে বিক্ষিপ্ত হবে, ফোটন একদিকে বিক্ষিপ্ত হবে, রাইট। আচ্ছা এটা বিক্ষিপ্ত ফোটন, আচ্ছা এটা এইভাবে দেখালাম, পাই হচ্ছে কত 60 ডিগ্রি, 60 ডিগ্রি ওখানে বিক্ষিপ্ত হয়। আচ্ছা তরঙ্গদৈর্ঘ্য, আচ্ছা এটার ল্যামডার মান হচ্ছে কত, ল্যামডার মান হচ্ছে 4400 অ্যাংস্ট্রম, 4400 ইন্টু 10⁻10 এত মিটার। 60 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়ে ধাতব পৃষ্ঠকে আঘাত করে। আচ্ছা ধাতব পৃষ্ঠের কার্যাপেক্ষক, এখন এটা এই যে ফোটনটা বিক্ষিপ্ত হয়েছে, বিক্ষিপ্ত ফোটনটা আবার একটা ধাতুকে কী করে আঘাত করে। আচ্ছা এটা যদি কোনো ধাতব পৃষ্ঠকে আঘাত করে, ধাতব পৃষ্ঠে ইলেকট্রন আছে, ওকে, তো ধাতব পৃষ্ঠে ইলেকট্রন আছে, আর ফোটন আঘাত করলে এখান থেকে ইলেকট্রন বের হবে। আচ্ছা ইলেকট্রন বের হবে, ইলেকট্রন গতিশক্তি সম্পন্ন হবে। এই ছিল আমাদের ফটোইলেকট্রিকের বৈশিষ্ট্য। আপতিত ফোটনের শক্তি কত, আপতিত ফোটনের তরঙ্গদৈর্ঘ্য বের করতে পারবো আমরা, যেহেতু এটার কি দেওয়া আছে, তরঙ্গদৈর্ঘ্য দেওয়া আছে। আচ্ছা এই কলম ইকুয়াল এইচ ইন্টু সি বাই ল্যামডা দিয়ে করে ফেলতে পারবো, এইচ ইন্টু সি বাই ল্যামডা দিয়ে বের করো, অ্যাংস্ট্রমকে মিটারে নিয়ে আসো, অ্যান্সার হবে 4.52 ইন্টু 10⁻19 জোল। এটাকে ইলেকট্রন ভোল্ট নিয়ে গেলো 2.83 ইলেকট্রন ভোল্ট পাবা। হ্যাঁ, তো এটা একদম বেসিক লেভেলের প্রশ্ন, এটা নিয়ে আমাদের টেনশন করার কিছু নেই। ঠিক আছে, আচ্ছা আমাদের মূল পয়েন্ট হলো বোঝার ট্রাই করো, সেটা হচ্ছে ফটো ইলেকট্রন ও বিক্ষিপ্ত ইলেকট্রনের কোনটির গতিশক্তি বেশি বিশ্লেষণ করো। আচ্ছা যে ইলেকট্রনটা এখান থেকে বিক্ষিপ্ত হয়েছে সেটার আমরা বের করব গতিশক্তি বের করব, তাহলে কেমেক্স ইকুয়াল হবে ই মাইনাস পাই। সো এখন ই মানে হচ্ছে অ্যাকচুয়ালি ই প্রাইম, সেটা হচ্ছে ই প্রাইম। সো এটার হচ্ছে কত 2.8252 ইলেকট্রন ভোল্ট মাইনাস 2.5 ইলেকট্রন ভোল্ট। সো ক্যালকুলেশন করলে আমরা আলটিমেটলি এটার এনার্জিটা পাবো 0.3253, এতটুকু পাবো মোটামুটি আমরা, এত ইলেকট্রন ভোল্ট। তাহলে বলো যে ইলেকট্রনটা আমরা এদিকে বিক্ষিপ্ত হয়ে চলে গেছে তার গতিশক্তি হচ্ছে এটা, আর যে এই ফোটন যদি আবার আর একটা ধাতুকে আঘাত করে তার শক্তি পাবো আমরা কত, যে ইলেকট্রন বের হবে তার শক্তি হচ্ছে কত, এত ইলেকট্রন ভোল্ট। কোনটির গতিশক্তি বেশি হবে, অবশ্যই আমরা যদি দেখাই এটা বেশি হবে, রাইট। আচ্ছা এটা বেশি হবে, এটা কম হবে। ঠিক আছে, এই প্রশ্নটা কুমিল্লা বোর্ড 15 সালে এসেছে, বলতে পারো প্রিভিয়াসটার মতো অনেকটা। দেখো
বিজ্ঞান উৎসুক মেধাবী ছাত্রী হুমায়রা তার বাবার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের গবেষণাগারে গিয়ে একটি পরীক্ষা দেখতে পাই। আচ্ছা, উক্ত পরীক্ষায় 0.4 অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্যের একটি ফোটন কণা একটি স্থির ইলেকট্রনকে আঘাত করে 55 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়ে যায়। আচ্ছা, ফোটন কণা বিক্ষিপ্ত হয়ে এত। আচ্ছা, তো তাহলে ফোটন কণা যে বিক্ষিপ্ত হয় একটা ইলেকট্রনকে যদি ফোটন কণা আঘাত করে, তাহলে আমাকে বলো ফোটনের দিকে বিক্ষিপ্ত হবে, ইলেকট্রনের দিকে কী হবে? বিক্ষিপ্ত হবে, রাইট? আচ্ছা, এটা যদি এক অক্ষ হয়, এটা আমরা যদি কী হয়, এটা যদি পাই কোণে বিক্ষিপ্ত হয়, তাহলে আমরা কি জানি এটার তরঙ্গদৈর্ঘ্য যদি ল্যামডা বলে, এটা যদি ল্যামডা প্রাইম বল, আমরা ল্যামডা প্রাইম গ্রেটার দেন ল্যামডা, তাই না? ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা ইকুয়াল এইচ পাই এম নট সি 1 মাইনাস কোস পাই। ওকে, ফাইন। সো আমরা তাহলে দেখো আপতিত ফোটনের শক্তি কত। যেহেতু তরঙ্গদৈর্ঘ্যটা দেওয়া আছে 0.4 অ্যাংস্ট্রম, 0.4 অ্যাংস্ট্রম, সো 0.4 আচ্ছা, তো ইকুয়াল এইচ এফ এইচ ইন্টু সি বাই ল্যামডা, মানগুলো বসাবা, এটা চলে আসবে। বিক্ষেপণের পূর্ব পরে ফোটনের তরঙ্গদৈর্ঘ্যের তুলনামূলকভাবে বিশ্লেষণ করা। আচ্ছা, আগে ছিল তরঙ্গদৈর্ঘ্য এত, এখন পরবর্তী তরঙ্গদৈর্ঘ্য কত, এটা তোমরা নিজেরা করবা। ল্যামডা প্রাইম ইকুয়াল ল্যামডা প্লাস এইচ বাই এম নট সি 1 মাইনাস কোস পাই। এখানে কষ্ট কইরা পাইয়ের জায়গায় 55 ডিগ্রি হবে, ঠিক আছে? আচ্ছা, এইচ প্লাঙ্কের ধ্রুবক, এম নট আর এই ইলেকট্রনের ভর দিয়ে আছে, সি আলোর বেগ, বাই কষ্ট করে একটু সলভ করবা, ল্যামডা প্রাইমটা বের করবা, তাহলে তাদের পার্থক্যটা আশা করি, যেহেতু ল্যামডা প্রাইম গ্রেটার দেন ল্যামডা, একটা থেকে একটা বিয়োগ করলে চলে আসবে এটা, ঠিক আছে? এই প্রশ্নটাও আগেরটার মতো অনেকটা বলতে গেলে সেম। সো দেখো 0.25 আচ্ছা, এত অ্যাংস্ট্রম, এত ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের এক্স রশ্মি কোনো ইলেকট্রনকে আঘাত এনে 60 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়। ওকে, এখানে এক্সট্রা ফোটন বিক্ষিপ্ত হচ্ছে, আপতিত হচ্ছে, এটা তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে 0.2500 ইন্টু 10⁻9 মিটার, রাইট? আচ্ছা, ন্যানোমিটার থেকে মিটার 10⁻9, আর অ্যাংস্ট্রম দিয়ে থাকলে 10⁻10 এরকম করবো। তাহলে এখানে পাইটা হচ্ছে কত ডিগ্রি? 60 ডিগ্রি। আচ্ছা, ওকে, এখানে মূল প্রশ্ন কিন্তু কোনো বস্তুকে আঘাত, হ্যাঁ না, এটা কোনো বস্তুকে না বলে কোনো ইলেকট্রনকে, আমি এটা এডিট করে দিচ্ছি, এটা কোনো ইলেকট্রনকে বলা উচিত, ঠিক আছে? আচ্ছা, না বস্তু বলতে কনফিউজড হয়ে যাবা, কারণ আমরা কম্পাউন্ড ক্রিয়াটা ইলেকট্রনকে আঘাত করার জন্য পাইছি, রাইট? আচ্ছা, বিক্ষিপ্ত এক্স রশ্মিটির তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করো বাই, এটা বরাবর সেম এটার মতো করে ল্যামডা প্রাইমের মানটা বসাই দিবা, মিটারে নিয়ে যাবা সব কিছু, এইচ পাই এম নট সি প্লাঙ্কের ধ্রুবক, ইলেকট্রন ভর 1 মাইনাস কস পাই, পাই 60 ডিগ্রি বসাই দিবা, হয়ে যাবে। তারপরে দেখো কার শক্তি বেশি হবে, আপতিত ফোটনের না বিক্ষিপ্ত ফোটনের? আমরা এখানে ইকুয়াল কি ইউজ করবো, এইচ ইন্টু সি বাই ল্যামডা। ওকে, প্লাঙ্কতে তো একবার এটা বসাও, আর একবার তরঙ্গদৈর্ঘ্যে এটা বসাও, দুইটার জন্য দুই রকম এনার্জি পাবা। তাহলে এই আর কি ব্যাপার, তুমি চাইলে জোরে নিয়ে যেতে পারো অথবা ইলেকট্রন মোটরে নিয়ে যেতে পারো, ঠিক আছে? ফটো ইলেকট্রিক ক্রিয়া কম্পাউন্ড ক্রিয়া কমপ্লিট করলাম। এখন যাব আমরা দুইটা কনসেপ্ট বাকি আছে, এইগুলো নিয়ে তোমাদের সিকিউ তেমন একটা আসে না, তারপর আমি দেখাচ্ছি। একটা হচ্ছে কি ডি ব্রগলি সমীকরণ বা দা ব্রগলি, ডান আসলে ইকুয়াল হচ্ছে ডি, বলিকে লিখে দা লিখে ডি ব্রগলি সমীকরণ, এটা কি বোঝায়, ঠিক আছে? এটা নিয়ে আমরা যদি বলি যে ধরো এই যে ইলেকট্রন, আমরা যে নিউক্লিয়াস ড্র করি, এটা যদি একটা পরমাণু বলো, ঠিক আছে? নিউক্লিয়াস এটা, তো নিউক্লিয়াস চারদিকে ইলেকট্রন থাকে বাইরে, সিম্পল ভাষায় বুঝো। এখন ইলেকট্রনের দুইটা বৈশিষ্ট্য আছে, একটা কণাধর্ম, একটা তরঙ্গধর্ম। অ্যাকচুয়ালি এটা আমরা প্রথমে ফোটন দিয়ে ব্যাখ্যা করতে পারি, যেহেতু ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব মতে উৎস থেকে, সোর্স থেকে, ধরো সূর্য থেকে কত কথা পৃথিবীতে আলো আসে, কীভাবে আসে, আলাদাভাবে আসে, এরকম একসাথে আসে না। এই যে কণাগুলো, ফোটন, যে কোনো তড়িৎচুম্বকীয় বিকিরণ একক হচ্ছে কোয়ান্টাম বা ফোটন। সো ফোটন শক্তি হচ্ছে E ইকুয়াল HF। ওকে, এটা হচ্ছে কণাধর্ম। আবার আমরা ব্যতিচার, অপবর্তন, সমাবর্তন থেকে আমরা জানি আলো কণা হিসাবে কাজ করে। তাহলে এখানে আবার দেখো E ইকুয়াল MC স্কয়ার আইনস্টাইনের বল শক্তির সমীকরণ আমরা জানি, এরা দুই নম্বর ইকুয়েশন দিতে পারি। এই দুটি ইকুয়েশন থেকে আমরা কি বলতে পারি, HF ইকুয়াল তাহলে MC স্কয়ার, F বলতে কত
সি বাই ল্যামডা ইকুয়াল এমসি স্কোয়ার, রাইট। তাহলে এইচ বাই ল্যামডা ইকুয়াল হচ্ছে কত, এমসি, রাইট। সুতরাং ল্যামডা ইকুয়াল এইচ বাই এমসি। দেখো এটা হচ্ছে ফোটনের তরঙ্গ ধর্ম, অর্থাৎ ফোটন কণা হিসেবে কাজ করতে পারে, তরঙ্গ হিসেবে কাজ করতে পারে। এবং এখান থেকে উনি একটা ডিসিশন আসলেন ডুয়ালিটি অফ ম্যাটার, ডুয়ালিটি অফ ম্যাটার, এটাকে বলা হয় পদার্থের দ্বৈত ধর্ম, পদার্থের দ্বৈত ধর্ম, এরকম একটা কনসেপ্ট নিয়ে আসেন উনি, যে শুধু আলো না, যে কোনো বস্তু দুইটা ধর্ম আছে, একটা কণা ধর্ম একটা তরঙ্গ ধর্ম। আচ্ছা, কিন্তু উনি ইলেকট্রনের জন্য এটাকে, যেহেতু সি আলোর বেগ, সো উনি ইলেকট্রনের জন্য এটাকে চিন্তা করেন এরকমভাবে এইচ বাই এমবি। এই কোশ্চেন 1924 সালে উনি দেন। ফোটনের জন্য আমরা যেহেতু আলোর যে কণা ধর্ম, যেমন আমরা ফটো ইলেকট্রিক ক্রিয়ার ক্ষেত্রে আলো মূলত কণা হিসেবে কাজ করে। আবার ব্যতিচার, অপবর্তন, সমাবর্তন, এই ঘটনাগুলো কণা ধর্ম দিয়ে ব্যাখ্যা করা যায় না, এই ধর্মগুলো তরঙ্গ ধর্ম দিয়ে ব্যাখ্যা করা যায়। এবং যেহেতু এই পরীক্ষাগুলো 1900 সালের আগে মানুষ জেনেছে, তো তাহলে উনি এটা চিন্তা করলেন যে যেহেতু ফোটনের কণা ধর্ম আছে, তরঙ্গ ধর্ম আছে, তাহলে নিশ্চয়ই ইলেকট্রনের জন্য হয়তো এরকম কিছু আছে। উনি এটা নিয়ে ধারণা দেন, কিন্তু উনি এটা ল্যাবে প্রমাণ করতে পারে নাই। এটা নিয়ে 3জন সায়েন্টিস্ট কাজ করেন। একজন হচ্ছে কি ইউএসের দুজন সায়েন্টিস্ট, একটা হচ্ছে গারমার আর একটা হচ্ছে ডেভিসন। এই দুজন ইউএসের, ইউকের একজন সায়েন্টিস্ট আছে জেপি থমসন, আমরা অনেকে জানি জে থমসন ইলেকট্রন আবিষ্কারক। ওনার ছেলে জেপি থমসন, ওরা ল্যাবে প্রমাণ করলো যে 1987 এটা প্রমাণ করেন, 1987 যে ইলেকট্রনের তরঙ্গ ধর্ম আছে, হ্যাঁ। বা ওর বাবা আবিষ্কার করছে ইলেকট্রন কণা, আর ওনার ছেলে, থমসন সাহেবের ছেলে আবিষ্কার করেন ইলেকট্রন তরঙ্গ। খুব ইন্টারেস্টিং, বাপকা বেটা। তো এটা উনি ওনার তরঙ্গ হিসেবে এটা আবিষ্কার করেন, এবং এই জন্য ওরা আরও 10 বছর পরে 1937 ওনারা নোবেল প্রাইজ পান এই যে ডুয়ালিটি অফ ম্যাটার এই ইকুয়েশনের জন্য। ঠিক আছে, তাহলে আমরা ল্যামডা ইকুয়াল এইচ বাই এমবি, এটাকে বলা হয় কি বলা হয়, হ্যাঁ, এটাকে বলা হয় ডুয়ালিটি অফ ম্যাটার, বা ইলেকট্রনের কণা ধর্ম আছে, তরঙ্গ ধর্ম আছে। এবং এটার একটা নাইস অ্যাপ্লিকেশন হইলো, তোমরা অনেক সময় পরমাণু মডেলের ক্ষেত্রে এরকম একটা জিনিস পড়ে আসো, সেটা হচ্ছে এরকম, ইলেকট্রনের কৌণিক ভরবেগ এমবিআর ইকুয়াল এন ইন্টু এইচ বাই 2 পাই, এটা ইউজ করো তোমরা অনেক সময়। কারণ ডি ব্রগলি বলছি ইলেকট্রন যদি এরকম তরঙ্গ আকারে পাস হয় নিউক্লিয়াসের চারিদিকে, তাহলে এটা এন সংখ্যক ল্যামডা দ্বারা ফিল আপ পাবো, অর্থাৎ 2πr যদি পরিধি, আর টোটাল বৃত্তাকার পরিধিটা এন সংখ্যক ল্যামডা দ্বারা ফিল আপ হবে, অর্থাৎ ভগ্ন সেটাইবল ল্যামডা হবে না। এন মানে পূর্ণ সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যা এন ল্যামডা। তাহলে 2πr ইকুয়াল আমরা এখান থেকে বলতে পারি এন ল্যামডা মানে কত, এইচ বাই এমবি। সো 2πr টাইমস এমভি ইকুয়াল এন টাইমস এইচ। সো এমভিআর ইকুয়াল এন ইন্টু এইচ বাই কত লিখতে পারি, 2π। এই যে আমরা এটা এই যে বোর পরমাণু মডেলে শেখাচ্ছি, এটা কিন্তু এখান থেকে পাই আমরা। ঠিক আছে, যেহেতু ডি ব্রগলি ওয়েভ ইকুয়েশন সংক্রান্ত তেমন একটা প্রবলেম এই পর্যন্ত আসে না বোর্ডে, সো আমি জাস্ট একটা বেসিক ম্যাথ দেখাচ্ছি, আশা করি তোমরা এটা করবা। তো এই টপিকটা তোমরা চাইলে সিকিউর জন্য বাদ দিতে পারো। ঠিক আছে, তারপর দেখাচ্ছি 1 গ্রাম পরের একটি বন্য কণা 200 ms/s বেগে গতিশীল, কণাটির সাথে সংশ্লিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য হিসাব করো। হ্যাঁ, সো দেখো ল্যামডা ইকুয়াল এইচ বাই এমভি, এইচ প্লাঙ্কের ধ্রুবক। হ্যাঁ, ইলেকট্রনের যেহেতু বস্তুর ভর্তি আছে কেজিতে নিয়ে যাও আর ইয়া করো। ঠিক আছে, আর যারা আমার কাছে অফলাইনে পড়ো তাদেরকে আমি কিন্তু এই রিলেটেড অনেকগুলো কি দিই প্রবলেম সলভ করতে দিই, এবং আমি মোটামুটি 10-12টা ম্যাথ করাই। যেহেতু এখানে অনলাইন কন্টেন্ট, হ্যাঁ, এতগুলো এখানে আমি সলভ করতে পারছি না, এটার জন্য আমি দুঃখিত। যেহেতু আমার ভিডিওটা হচ্ছে মূলত ওয়ান শট সিকিউ, সো এটাই আমার উদ্দেশ্য, সেটা হচ্ছে কি যাতে টাইমটা কম লাগে। হ্যাঁ, কারণ তোমাদের একটা বোর্ড স্ট্যান্ডার্ড প্রিপারেশনেরই ব্যাপার, সেই জন্য আমি ইন ডিটেলস দেখাচ্ছি না। পাশাপাশি আর একটা জিনিস তোমাদেরকে আমি বুঝাই দিই, সেটা হচ্ছে এরকম, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি নামক একটা কনসেপ্ট আছে, এটাও পরীক্ষায় লাগে না, তারপর আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। এই জিনিসটা কি আসলে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, হ্যাঁ, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, এই জিনিসটা একটু ক্লিয়ার করে দিই।
যেহেতু এখানে একটা কথা আছে মনে রাখবা, নিউক্লিয়াসের মধ্যে দেখো এই নিউক্লিয়াসের চারদিকে আমরা ইলেকট্রন যে কোনো জায়গায় পাওয়া সম্ভব অঞ্চলকে অরবিটাল বলে, রাইট? এখানে একটা কথা আছে, তোমাকে যদি বলা হয় তোমার বাড়িতে তুমি আছো, এটা একটা কথা, তোমার বাড়িতে তোমাকে পাওয়ার সম্ভাবনা আছে, এটা একটা অদ্ভুত কথা। ইলেকট্রনের জন্য এটাই প্রযোজ্য। নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন থাকতে পারে আবার নাও পারে। সো ইলেকট্রনের কিছু বাটপাড়িতে আছে। ইলেকট্রন কেন নিউক্লিয়াসের চারদিকে থাকতে পারে এই কথাটা বলা হয়। ইলেকট্রনের কিছু অদ্ভুত বৈশিষ্ট্য আছে। এর মধ্যে ধরো তুমি বাসায় আসছো, তোমার কলেজে আসছো, এটা কিন্তু সম্ভব না। অ্যাট এ টাইম তুমি যে কোনো একটা পজিশনে থাকতে পারবে, হ্যাঁ, তুমি বাসায় না হয় কলেজে, কিন্তু ইলেকট্রন এটা পারে। ইলেকট্রন অ্যাট এ টাইম বিভিন্ন পজিশনে থাকতে পারে। এই ধর্মকে বলে কোয়ান্টাম অ্যাঙ্গেলিং বলে, হ্যাঁ। আবার ইলেকট্রন চাইলে ধাক্কা দিয়ে দেয়াল পারে। তুমি মনে করো ধাক্কা দিয়ে দেয়ালটা পারাইতে পারবে না, আলুবত্তা হয়ে যাবে। এবং হ্যারি পটার মুভি যদি তোমরা দেখো তখন দেখবা যে হ্যাঁ, ধাক্কা দিয়ে দেয়াল পার হয়ে যেতে পারে। ইলেকট্রন এরকম একটা ঘটনা আছে, কোয়ান্টাম টানেলিং বলে। আর বিভিন্ন পজিশনে অ্যাট এ টাইম থাকার যে ঘটনা, এটাকে বলে কোয়ান্টাম অ্যাঙ্গেলিং বলে, হ্যাঁ। আরও কিছু বৈশিষ্ট্য আছে, ঠিক আছে। এই জন্য ইলেকট্রনের ব্যাপারটা একটু অনিশ্চিত। সো এখানে একটা কথা আছে, ডেল এক্স ডেল পি গ্রেটার দেন ইকুয়াল হচ্ছে কত, এইচ বলা হয়। তো ডেল এক্স হচ্ছে অবস্থানের ভুলের মাত্রা, কত পার্সেন্ট ভুল হচ্ছে, অবস্থানের ভুলের মাত্রা। আর ডেল পি হচ্ছে ভরবেগের ভুলের মাত্রা, ভরবেগের ভুলের মাত্রা, হ্যাঁ। বাট দিস ইজ গ্রেটার দেন ইকুয়াল এইচ। এইচ হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক, রাইট? পরবর্তীতে এটাকে সংশোধিত করে লেখা হয় ডেল এক্স ডেল পি গ্রেটার দেন ইকুয়াল এইচ কাট। এইচ কাট বলতে কত, এইচ পাই টু পাই। এইচ কাট বলতে এইচ পাই টু পাই। পরবর্তীতে এটাকে আরও সংশোধিত রূপ আসে, সেটা হচ্ছে এরকম ডেল এক্স ডেল পি গ্রেটার দেন ইকুয়াল এইচ কাট বাই টু। আচ্ছা, সো যাক, এটা এত বেশি বিষয় নয়। আবার আমরা চাইলে কৌণিক অবস্থান এবং কৌণিক ভরবেগ এটার জন্য লিখতে পারি, কথা একটাই, হ্যাঁ। আবার অনেক সময় এটা এনার্জির জন্য লিখে, এনার্জির জন্য ডেল টি গ্রেটার দেন ইকুয়াল এইচ কাট বাই টু। আচ্ছা, সো এটা মনে রাখবা, এটার জাস্ট বিবৃতিটা জানলে হবে ভাই। আপাতত এটা নিয়ে আর বেশি কিছু বলার দরকার নেই, কারণ এটা নিয়ে অনেক ভিডিও আমি বানাইছি, তোমরা চাইলে দেখতে পারো, ঠিক আছে। আপাতত আমরা এতটুকুতে ওয়ান শট সিকিউ শেষ করছি। আমি রিকোয়েস্ট করব, আমি ফার্স্ট পার্টে তোমাদের রিলেটিভিটি পার্টটা কভার করেছি। এখন এখানে আমরা কম্পাউন্ড ক্রিয়া, ফটো ইলেকট্রিক ক্রিয়া, এক্সরে, ঠিক আছে, হাইজেনবার্গের অনুচ্ছেদ নীতি, মোটামুটি কনসেপ্টটা, আর একটা হলো কি ডি ব্রগলি ইকুয়েশন নিয়ে কথা বলেছি। আশা করি তোমরা এই ভিডিওটা যদি দেখো, বোর্ড স্ট্যান্ডার্ড কোনো প্রবলেম থাকবে না, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।